আমি সবাইকে বলবো, সুইসাইড করার আগে একবার আমার সাথে যোগাযোগ করবেন। লাইফে আর কিচ্ছু হবে না, এই কথাটা মেনে নেওয়ার আগে একবার আমার সাথে যোগাযোগ করবেন। জীবনকে নতুনভাবে চিনতে, জীবনের নতুন মানে খুঁজে পেতে অবশ্যই একবার আমার সাথে যোগাযোগ করবেন। আর যদি চান, যদি সত্যিভাবে মন থেকে ডিভাইনের এনার্জিকে ফিল করবেন, ডিভাইনকে নতুন করে জানবেন, কোনো রকম তন্ত্র মন্ত্র এই সব আবর্জনা থেকে দূরে শুধু নিজের রোজকার ডেলি রুটিনের মধ্যে ডিভাইনের এনার্জিকে ফিল করবেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন। সবটাই খ্রিস্টান। যে বাচ্চাটা সদ্য জন্মেই মরে গেল, সে তো কর্মই করলো না, মরলো কেন? জন্মেই তো মরে গেল, তাহলে ওর কর্মের টাইমই তো এলো না। তাহলে অবশ্যই ওর আগের জন্মের কোনো কর্মের জন্য ও ক্ষণস্থায়ী হলো। টার্গেট করবে না যে আমি মান্থলি এতই পাচ্ছি, তার মানে ওটা টার্গেট। আমরা কখনোই কোনো টার্গেট কাজ করতে পছন্দ করি না, আর ডিভাইনও পছন্দ করে না যে তুমি আমায় থ্রেট দিচ্ছ। তুমি আমায় উইশ করো কি যে তুমি এর থেকে বেশি পাচ্ছ, বাট বেশিটা তোমার এনার্জি ওয়াইজ আমি তোমার কাছে একটা আমি এভাবে করতে পারবো না, কারণ আমরা সবাই লাইফ লিড করছি, জীবিকা নির্বাহ করছি। হ্যাঁ, ভগবানের কথা বেঁচে জীবিকা নির্বাহ করো না, কিন্তু ভগবানের কথাটাকে কাজে লাগিয়ে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করো। কিভাবে ভগবান তার লাইফটা ইমপ্লিমেন্ট করেছিল। ভগবানও কিন্তু মানে তুমি যদি ভগবান শ্রীকৃষ্ণের লাইফ দেখো, তার লাইফেও কিন্তু সে প্রচুরবার গোড়ামি থেকে বেরিয়েছে। ডেস্টিনি আর তোমার কর্ম যখন মিলিত হবে, তখনই তোমার লাইফের ওই যে লেখাগুলো সত্য হতে থাকবে। কিন্তু তুমি যদি মনে করো যে তুমি কোনো কাজ করবে না এই মেন্টালিটি নিয়ে, তাহলে মনে রাখো ওটাই তোমার ডেস্টিনিতে বসে রয়েছে, যে তোমার কাছে সব থাকবে কিন্তু তুমি কাজ করবে না পেও। এবার পরে গিয়ে যখন রিয়েলাইজ করবে কিছুই তো হলো না লাইফে, ভাই ওই কর্মটাই তুমি রেখেছো। বাট বিলিভ করো, যদি তুমি কর্মা চেঞ্জ করো, তোমার ডেস্টিনিও তোমার সাথে সাথে চেঞ্জ হবে। আর যে ছেলেটিকে পছন্দ করে, সেই ছেলেটি মানে আমি নাম বলছি না, ছেলেটি ওকে খুব মানে মেয়েটাকে অ্যাকচুয়ালি মানে এখনো সেই আগেকার দিনের মতো মানে ওকে কোনো স্লিভলেস কিছু পরতে দেবে না, মানে ওর মানে ওকে খুব ডমিনেট করে রাখে। এবার ওর এগুলো পছন্দ হয় না, বাট ও বলে আমার কাছে, এবার আমি ওকে বলি নাম্বারেও একটু অ্যান্টি, আমি ওকে বলি দেখ এ কিন্তু অ্যান্টি, আর এরকমই কিন্তু করবে, লং লাইফ করবে, এটা ওর নেচারে আছে, তো তুই কি থাকতে পারবি? এবার ও বলে আমার অ্যাকচুয়ালি এরকম ডমিনেটিং ছেলেই ভাল লাগে, এটা ওর শখ, এটা ওর পছন্দ। এবার ও চাইছে ওকে ডমিনেটিং করা কেউ থাকুক ওর সাথে। নর্মালি আমার বাড়ির ঠাকুর ঘর, নো, কথাটা হচ্ছে তার বাড়িতে তুমি থাকো, এটা যখন বানাতে পারবে যে ওনার বাড়িতে আমি আছি, যে কোথাও যাওয়ার আগে ওনাকে বলে যাচ্ছ যে না উনি আছেন, বাড়িতে আছেন, বা ওনার জন্য একটা মানে একটা রিলেশন বিল্ড হবে, দেন তোমার ভক্তিটা শুরু হবে, যে ওনাকেও বাড়ির একটা সদস্যের মধ্যে তুমি রাখছো, ওনার সাথে রিলেশন আছে। পুরো ব্যাপারটাই দাঁড়িয়ে আছে তোমার বিলিফ সিস্টেমের উপর। আমি যদি মনে করি যে কোনো একটা মন্ত্র আমি একদিন বলেই আমি বিশাল কিছু পেয়ে যাব, সেটা কখনোই নয়। এটা কিন্তু একেবারে আমাদের একটা ভুল ধারণা, কারণ ম্যানিফেস্টেশন তখনই কাজ করবেন যখন আপনার এই বিলিফটা থাকবে যে এই কাজটা আমি করছি, এই জিনিসটা আমার হবে। সমুদ্রে এত জল, নদীতে অনেক জল, নদী কোথায় গিয়ে মেশে? সমুদ্রে। নদী কেন মরুভূমিতে যায় না? যেতেই পারে, গেলে তো সবুজায়ন হয়, লোকজন থাকতে পারে। কারণ মরুভূমি সারাদিন বলে আমার নাই নাই নাই, আই হ্যাভ নো ওয়াটার, আমার টাকা নেই। বাট সমুদ্র কি করে? সারাদিন জলকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখা আই হ্যাভ এনাফ ওয়াটার। তাই নদী, অন্যান্য উপনদী সব সাগরে গিয়েই মিশছে। আর একটা নাম্বার আছে 2026, এটাকে যদি এক করি আমার আসলে টোটাল আসছে 1, মানে সূর্যের বছর। সূর্য মানে কি? ওয়ার্ক। সূর্য আকাশে যখন উঠছে বস, আই এম দ্য বসিং নেচার, তো আমি ওপরে চলে গেলাম, এবার তার মানে কর্ম। সূর্য সবসময় কর্মকে, পজিশনকে ডিনোট করে। তাই এই বছর অনেকের প্রমোশনস, কর্মের দিকে নতুন ব্যবসা, এগুলো খুব দেখতে পারে। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে কি বিষয়ে কথা হবে সেটা অলরেডি আপনারা থাম্বনেল দেখেছেন এবং টাইটেলও পড়েছেন। এবং কে আছে আমাদের সাথে? কেয়া ম্যাম। কেয়া ম্যাম আমাদেরকে আজকে বলবে আমাদের জীবনের অনেক অজানা তথ্য, যেগুলো আপনি যদি শোনেন বা আপনি যদি অনুভব করেন, তাহলে আপনার মনে হয় যে কোনো না কোনো জায়গা থেকে আপনি রিলিফ পাবেন। এবং যদি কোনো দিন মনে করেন যে আপনি কোনো বাজে পদক্ষেপ নিচ্ছেন, বা আপনার নিজের যে জীবনের বইটাকে কোনো নদীতে ফেলে দিচ্ছেন, বা কোনো পুকুরে বা কোনো জঞ্জালে ফেলে দিচ্ছেন, তার আগে ম্যামের কাছে গেলে সেই জীবন থেকে বা সেই পেজ যদি একটা থাকে, সেটা যদি ছিঁড়ে নেওয়া যায়, তাহলে জীবনটা যদি আরও ভালো হয়, বইটা যদি আরও বেশি দামে লোকের কাছে পৌঁছায়, তার জন্য কেয়া ম্যাম। আমি একটা কথা বলে আজকে ঢুকবো। যারা যারা আমরা টিভিতে দেখতে পাই বড় বড় গুরুদেব, হ্যাঁ, জীবনে টাকা নিয়ে কী হবে, জীবনে টাকার কোনো দাম নেই, তারাই কিন্তু যখন প্রবচন শোনায় বা সেখানে টিকিট বিক্রি হয় 2000, 3000, 4000 করে বিক্রি করে। তো তারাও কোনো না কোনোভাবে টাকাটাকে আগে রাখে। তো এরকম জিনিসে পড়বেন। এটা আমি জাস্ট মজা করলাম, কেন করলাম তার জন্যই আজকে এই পডকাস্টটা।
পুরোটা দেখবেন এবং যেভাবে ম্যাম আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে আপনারা জানেন সারা বিশ্বের বাঙালির কাছে ভালো তথ্য দেওয়ার জন্য যে নাম্বারটা ব্লিঙ্ক করছে আপনারা এসে এখানে কথা বলতে পারেন বা কোনো রকম স্পিরিচুয়াল হেল্প চাইছেন বা কোনো রকম প্রমোশনাল কাজ করতে তার জন্য কন্ট্যাক্ট করতে পারেন আর ডাইরেক্ট ম্যামের কাছে। কেমন আছেন ম্যাম? ভালো। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা তো আমরা মেন টপিকে যাবো আমরা, হ্যাঁ। কিন্তু তার আগে আপনার একটা খুব সুন্দর একটা জার্নি আছে জগন্নাথ, পুরী জগন্নাথের সাথে ছোট্ট করে যদি রাখেন ওই ব্যাপারটা, যদি কেমন ভাবে আপনি পেয়েছেন বা কি করেন প্রতি মাসে এরকম, আমি অফ ওকে, দ্য ক্যামেরা শুনছিলাম আপনার কাছে, ওকে, ওকে। যদি দর্শকের সাথে রাখেন। আচ্ছা। তো দেখো জগন্নাথ দেব আজকে আমি যেটুকুই হয়েছি সেটুকু পুরোপুরি জগন্নাথ দেবের জন্যই হয়েছি। সেটাতে অস্বীকার করার কোনো জায়গা নেই আমার কাছে। জগন্নাথ দেব আমার কাছে বহুদিনেরই ইচ্ছে ছিল যে আমি রাখবো। কিন্তু আমার ফ্যামিলিতে সেরকম বৈষ্ণব ট্র্যাডিশন আমার ফ্যামিলিতে ছিল না। তো যখন আমি কৃষ্ণপথে আসি তখন থেকেই ইচ্ছে ছিল যে আমি জগন্নাথ দেবকে রাখবো ঘরে, বিগ্রহ আনবো। বাট যখন আমার বিয়ের সময় তখন গিয়ে আমি আমার বিয়ের পুরো খরচা থেকে কিছু টাকা আমি সরিয়ে মুর্শিদাবাদে একজনকে, যার ভিডিও আমি দেখতাম এবং তার তৈরি বিগ্রহ আমাকে খুব অ্যাট্রাক্ট করতো, তা তাকে আমি পয়সাটা দিয়ে দিই। যে তখন তো প্রচুর খরচা বিয়েতে, এই এলাই ওই এলাই, সেখান থেকে টাকাটা সাইড করে দিয়েছিলাম যে আমার 3টে সেট লাগবে। তো সে আমাকে ওটা করে দেয়। তো করে রেডি করে আমার ওই বছর থেকেই করার আমার ইচ্ছে ছিল যে আমি জগন্নাথ দেবের পুরো অনুষ্ঠানটা করব। স্নান হবে, তারপর জ্বর হবে, তারপরে রথযাত্রা হবে। এটা আমার একটা খুব উইশ ছিল। বাট ফার্স্ট ইয়ার যেটা আমার সাথে ভীষণ ট্র্যাজেডি হয়, কিভাবে ও আমার লাইফে মানে আসে। আমি তো টাকা পয়সা দিয়ে একদম কমপ্লিট করে দিয়েছি। এবার ঠিক স্নানের আগে মানে আমি জানি স্নান থেকেই জিনিসটা শুরু করব। এবার ঠিক স্নানের কিছুদিন আগে আমি খোঁজ নিচ্ছি যে রেডি হয়েছে আমার বিগ্রহ বা কিছু। তো তারা বলছে, হ্যাঁ দিদি রেডি হয়ে গেছে, কিন্তু শোকায়নি এখনো, কালারটা সবে হয়েছে। তো আপনি একটা কাজ করুন, প্রথম বছরটা রথ থেকেই শুরু করুন, পরের বছরটা স্নান থেকে করবেন, কারণ আরও কটা দিন লাগবে। তাই আমি বলি ঠিক আছে চলো, যা জগন্নাথ দেবের ইচ্ছা। তাহলে ও পাঠাতে পারেনি বিগ্রহ, কারণ অনেকটা দূর, মুর্শিদাবাদ থেকে আরও বেশ কয়েক কিলোমিটার। এবার আমার বিয়েটা লকডাউনে হয়েছে, করোনার সময় বাহ, একদম। ভালো সময় করেছে। হ্যাঁ, একদম লকডাউন, মানে বিয়ের দিনই ঘোষণা লকডাউন, এরকম ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, মানে মার্চে বিয়ে বাড়িতে 24 লোক রাত্রি। খাচ্ছে, তখন অ্যানাউন্স হয়েছে 50 জনের উপরে। পুলিশ এসছে, পুলিশকেও খাইয়ে বাড়ি পাঠানো হয়েছে যে আপনি লোক কি করে বার করবেন, বার করুন। সবাই হ্যাঁ, তো খেতে চলে এসছে, এবার খবর হ্যাঁ, অ্যানাউন্স হয়েছে। তো যাই হোক, এরকম একটা ছিল। তো এবার তারপরে যখন আমার বিগ্রহ ওখানে, এবার ঠিক রথের একদিন আগে, আমি তখনও বিগ্রহ হাতে পাইনি, এদিকেও আমায় তার দুদিন আগে বললো, আমি পাঠিয়ে দিয়েছি। এবার একদিন আগে, একদিন পরেই রথ, তখন আমি সকালবেলা মানে ভোরের দিকটা ঘুম থেকে উঠেছি, বাথরুমে গেছি, তখনও দেখছি যে একটা জগন্নাথের মুখ, যেটা আমি অর্ডার দিয়েছি সেরম নয়, এমনি একটা ফেস যেটা কাঁদছে। আর আবার এসে ঘুমিয়েছি, আবার যখন ঘুমটা ভাঙছে আবার দেখছি একটা জগন্নাথের ফেস কাঁদছে। এবার আমার না হঠাৎ ঘুমটা ভেঙে গেছে, আমি বলছি যে পরপর 3 বার আমি কেন দেখছি একই জিনিস কাঁদছে। তখন আমি ওই ছেলেটাকে ফোন করি যে, কি গো আর তো একদিন বাকি, আমার বিগ্রহ কোথায়, তোমার বিগ্রহ এখন আমি পাইনি। এবার ছেলেটা না আমাকে ভয় বলছে, দিদি আমি একটা ভুল করে ফেলেছি, বিগ্রহটা আমি পাঠিয়েছিলাম কিন্তু আপনার অ্যাড্রেসে না পাঠিয়ে অন্য একটা অ্যাড্রেসে কুরিয়ার করে দিয়েছিলাম, তারা আবার আমাকে রিফান্ড করে দিয়েছে, বিগ্রহ এখন আমার কাছে। এদিকে আর একদিনই বাকি, পড়েছে রবিবার না শনিবার, কুরিয়ার অফিস বন্ধ, মানে পেলে আমাকে রথের পরে। আর আমি ওই মুহূর্তে শুনে আমি ভাবছি আমার সমস্ত অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট, আর আমার প্রথমবার এটা ইচ্ছা, এটা কি করে হতে পারে। তো আমি তখন বেরিয়ে যাই, আমি বাড়ি থেকে বেরিয়ে আমি একটা ক্যাব বুক করি, ক্যাবকে বুক করে আমি বলি যে এক্ষুনি আমি মুর্শিদাবাদ যাব। তো কারণ আমি প্রথমে গেছিলাম হাওড়া স্টেশন, ট্রেন বাতিল, শিয়ালদা ট্রেন বাতিল, কোনো চান্সেস নেই। এবার একটা ক্যাবকেই, আমার এক জামাইবাবু ছিল, উনি গ্যারেজের আছে, তো ওনার কাছ থেকে আমি একটা গাড়ি বুক করি। গাড়ি বুক করে আমি সঙ্গে সঙ্গে, আমি, আমার ফ্রেন্ড, আমার হাজবেন্ড আর আমার এক দিদি, আমরা বেরিয়ে গেলাম। মানে এখান থেকে বেরিয়েছি সকাল 12টা, ওখানে গিয়ে পৌঁছেছি রাত্রি প্রায় 12টা বেজে গেছে তখন। এবার বাড়িতে যখন গিয়ে পৌঁছেছি, গিয়ে এবার আমি বলছি কোথায় আমার বিগ্রহ, মানে অ্যাটলিস্ট যে পৌঁছেছি, মুর্শিদাবাদ থেকেও আরো কতটা ভেতরে মানে গ্রামে, মেন যে মুর্শিদাবাদ থেকেও সেখান ভেতরে। থেকে আরো 20 কিলোমিটার না 10 কিলোমিটার, মানে বাপরে! যখন রাতের অন্ধকার আমরা যখন মানে ঢুকছি। 300 কিলোমিটার আপনারা গেছেন হ্যাঁ, মোটামুটি। মানে গেছি। এবার গিয়ে যখন পৌঁছে, গিয়ে সত্যিই দেখছি যে একটা কাগজের বড় বাস্কেটে জগন্নাথগুলো বসানো, আর উনি অন্য একটা অ্যাড্রেসেই পাঠিয়েছিল। তা ওনারা বৈষ্ণব যেহেতু, তা ওখানেই কোনো রকম প্রসাদ পেয়ে আমরা তখন বলি, থাক ও তোর আর বক্সে যেতে হবে না এত বাইন্ডিং করে। তো লিটারেলি আমাদের কোলে কোলেই জগন্নাথ আবার পরের দিন আসে এবং তার পরের দিন আমরা রথ করি। তো মানে সেটা খুব অবাক ছিল যে মানে হয়তো প্রভু ভেবেছেন আমি কুরিয়ারে যাব,
ব্যথা লাগবে, চোট লাগবে, কোথায় কার হাতে যাবে বা টাইম মতো যাবে না, মা এসে আমাকে কোলে নিয়ে যাবে। সো এই তারপর থেকে ওকে আমি সন্তান রূপে ভালোবাসাটা হয়েছে, কারণ ওকে আমি কোলে মানে নিয়ে আমরা একেবারে কোলে ধরে যেরকমভাবে সন্তানকে মায়েরা যখন, আমি এখনো মা হইনি, তো আমি মানে ফিল করি যে ওই দিনকে ওকে যেন আমি জাস্ট আমার সন্তানের মতো আমার বাড়িতে এনেছিলাম। তো এবং তারপরে ওকে আনার পরে আস্তে আস্তে এই 5 বছর রানিং আমাদের স্নান যাত্রা হয়। প্রভুর স্নান যাত্রায় আমি পুরো উড়িয়া গানের ওপরে পুরো একটা প্রোগ্রাম হয় ফুল ফ্লেজেড। সকালবেলা স্নান হয় স্টেজে। এটা কোথায় হয়েছিল? এটা হচ্ছে আমার রিষড়া শ্বশুরবাড়ি। ওখানে রিষড়াতে পুরো হয়েছিল। হয় স্নানটা। স্নানটা ওখানে হয় সকালবেলা, পুরো অনেক লোকজন আসে, সবাই মিলে আমরা স্নান করাই। পুরো পুরীতে জগন্নাথ বেদিতে আসলেই আমরা স্নান স্টার্ট করে দিই। এখানে স্নান হয়, স্নান করার পর ওই যে ঘরে ঢুকে যায়, আর তো 15 দিন বেরোবে না। না। ওই সময় ওর উপাচার চলে, হুম। ঔষধি চলে। ওই সময় তো অন্ন ভোগ চলে না। আর শুধুমাত্র বাড়ির লোকেরাই আমরা অ্যাটেন্ড করি। তো এইভাবে তারপরে রথে আমি কি করি, এই ভিক্টোরিয়ার এখান থেকে ঘোড়ার গাড়ি নিয়ে যাই। ঘোড়ার গাড়িতে চড়ে আমার ছেলে বেড়ায়। তো এইভাবেই প্রত্যেক বছর তোমাদের আশীর্বাদে 5 বছর ধরে আমাদের রানিং। আশীর্বাদ না ম্যাম, এটা আপনার ইচ্ছা, এটা আপনার একটা প্রভুর মনের ইচ্ছা। জোর। এই মানে এই- ভীষণ এই জোরটা ব্যাস। কোনোদিনও মানে মানে আমি আমার সত্যি সারা এটা বছর মানে আমার গায়ে কাঁটা দেওয়ার বিবাহবার্ষিক মতো করি না, কথা, আমার সত্যি। জন্মদিন করি না, কিন্তু আমার রথ সারা বছর পুলিশ পারমিশনে। রথ সামনে আছে না? এই তো আমার রিহার্সাল চলছে। 29 তারিখে আমার 29 তারিখে রথ। স্নান প্রভুর, এবং আমার পাড়ার মেয়েদেরকে দিয়ে আমরা উড়িয়া গানে নাচ তোলাই, নাটক তোলাই, এবং পুরো পুরো ওই দিনটা ফুল ফ্লেজেড প্রোগ্রাম হয়। রিষড়া, কেউ যদি ফাঁকা থাকো, রিষড়া 3 নম্বর নিশ্চয়ই বালক আমি সংঘ যাওয়ার মাঠ, চেষ্টা করব। অবশ্যই আসবে। এবং বিকালে প্রোগ্রামটা হয়। বাহ! তারপরে তো প্রভু থাকেন। তারপর রথের দিন আমাদের ঘোড়ার গাড়ি করে কলকাতায় আমার মার বাড়ি গুন্ডিচা মন্দির, এখানে আসে বাপের বাড়িতে আমার চেম্বার যেখানে, এখানে 7 দিন থাকে। আবার উল্টো রথে ঘোড়ার গাড়ি করে যায়। ওদিন সাঁওতাল আসে, ডঙ্কা আসে, মানে শান্তিনিকেতন থেকে সাঁওতালদের আমরা নিয়ে আসি। যেহেতু জগন্নাথদেব মানে জগনদের হাতে, মানে যারা নিচু জাত তাদের হাতেই যেহেতু উনি, সাঁওতালদের হাতে তখনকার দিনে উনি পূজিত হয়ে মন্দিরে এসেছিলেন, তাই আমি সাঁওতালদের ওই দিনকে রাখার চেষ্টা করি। তারাও আসে, সেই মানে ছৌ নাচের মতন তারা সেই সাঁওতালি নাচ করে। প্রভুর যাত্রাটা হয় সামনে, মানে ঘোড়ার গাড়ি, তারপর সাঁওতাল যাত্রা, ডঙ্কা, তারপর আমরা পরিবারের পুরো লোক, মানে পুরো রিষড়াতে, মানে শ্রীরামপুর মাহেশের পরে আমার বাড়ির এই রথটা বেরায়, মানে পুরো পুলিশ পারমিশনেই বেরোয়। আর এটা সত্যি বলতে আমার কোনো দ্বিধা নেই, এখানে কোনো পলিটিক্যাল এক্সপোজার নেই, কারোর কোনো সাহায্য নেই। সম্পূর্ণভাবে আমি আমার সারা বছরের যা মানে ইনকাম রোজগার বলো সেটাকে সাইড করে এটা আমি প্রভুর জন্য রাখি, যে এটাই আমার উৎসব, এটাই আমার বিয়ে বা বিবাহবার্ষিকী, এটাই আমার জন্মদিন, এটাই আমার সব। তো তার কৃপাই এই জন্যই এইভাবে আজও মাসে মাসে যেতে পারি জগন্নাথের। বাহ! রিসেন্টলি উনি বাহ! সেখানে খুব থাকার জায়গা করে দিয়েছেন। সব মিলে আজ যাই হয়েছি, যেটুকুই হয়েছি বা হচ্ছি বা হব, সবটাই ওনার জন্য। আমার সেরকম কোনো গুণাবলী বলার মতন কিছু নেই। যা আছে সব ওনারটাই বলতেই আমার সব দিন কেটে যায় আরকি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক সো ইউ। মাচ। আরো আমি চাই যেন আরো এই বিষয় নিয়ে আরো কথা বলবো আমার নিশ্চয়ই, অন্য সব নিশ্চয়ই। পডকাস্টে, কিন্তু আজকের পডকাস্টে খুব থ্যাংক ইউ। থ্যাংক হরে ইউ। কৃষ্ণ এটার জন্য আপনাকে। আর একটা জিনিস আমি বলবো যে এই যে আমাদের যে মনের ইচ্ছা, হুম, এই যে ম্যানিফেস্টেশনস, হুম। এই বিষয়গুলো কি এখানে এরকম ভাবে কাজ করে? এত শক্তিশালী হয়? ভীষণ। ম্যানিফেস্টেশন পুরো ব্যাপারটাই দাঁড়িয়ে আছে তোমার বিলিফ সিস্টেমের ওপর। আমি যদি মনে করি যে কোনো একটা মন্ত্র আমি একদিন বলেই আমি বিশাল কিছু পেয়ে যাব, সেটা কখনোই নয়। এটা কিন্তু এক্কেবারে আমাদের একটা ভুল ধারণা। কারণ ম্যানিফেস্টেশন তখনই কাজ করবেন যখন আপনার এই বিলিফটা থাকবে যে এই কাজটা আমি করছি, এই জিনিসটা আমার হবে, এটা আমার মাথায় থাকবে। তো এই জিনিসটা থাকবে। তো ম্যানিফেস্টেশন আমাদের বিলিফ সিস্টেমকে স্ট্রং করে। যদি কোনো জিনিসে আমার বিলিভ না থাকে তাহলে কিন্তু সেটা কাজ করবে না। এবার সবথেকে ইজিয়েস্ট ম্যানিফেস্টেশন যেটা আমরা সবাইকে বলে থাকি, সেটা হচ্ছে ওয়াটার ম্যানিফেস্টেশন, জলের ম্যানিফেস্টেশন। এবার যদি তুমি বলো যে জলের ম্যানিফেস্টেশনের কি বাস্তবিকতা আছে, হুম? বাস্তবিকতা এটাই আছে যে জল, যে জিনিসটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। জল আমাদের প্রত্যেককে খেতে হয়। আর সেটা আমাদের বডি পার্টসের মধ্যেও তুমি দেখবে আমাদের পুরো বডিতে যে ব্লাড সিস্টেম, যদি আমাদের ব্লাড না থাকে তাহলে 70% বডিতে জল। জল, আর যদি ব্লাডটা সব জায়গায় সার্কুলেট না করে সেই জায়গাটা প্যারালাইসিস হতে থাকে, কারণ ব্লাড পৌঁছানোটা দরকার। তার মানে জল প্রত্যেকটা জায়গাতে পৌঁছায় এবং তবে সেই অর্গানটা কাজ করে। এবার তুমি ছোট থেকে একটা কথা শুনে থাকবে, কোনো মন্দির মসজিদে গেলেই আমাদেরকে জল পোড়া দেওয়া হয়ে থাকে। জল পোড়া, এবার জল পোড়া কথাটা নয়, কথাটা জল পড়া। পড়া। জলকে পোড়ানো পসিবল না, বাট ছোট থেকে বিভ্রাংশ হতে হতে ভাঙতে কথাটা ভাঙতে কোথাও গিয়ে হ্যাঁ। জল পোড়া হয়ে গেছে। কিন্তু জল পড়া মানে কি, তুমি দেখবে কোনো একটা নেগেটিভ কোনো কাজকে তাড়ানোর জন্য ঘটের জল ব্যবহার করা হয়। কেন হ্যাঁ। ঘটের জল এত শক্তিশালী? কারণ ঘটটা হুম। বসানো রয়েছে কতগুলো পজিটিভ
শক্তির সামনে। আর সেখানেই প্রত্যেকদিন ধূপ-ধুনা কিছু মন্ত্র উচ্চারণ মানে পজিটিভ কাজ হচ্ছে। আর জল সেই মেমোরিতে ওটা অ্যাকসেপ্ট করে সেটাকে একটা পাওয়ারফুল এনার্জি ওটার মধ্যে রয়েছে। এবার ওই জলটা যখনই আমি কোনো জায়গায় ছড়িয়ে দিচ্ছি সেখানে একটা পজিটিভ কাজ হচ্ছে। ঠিক সেরকম আমাদের বডিতে আমরা যে জলটা খাচ্ছি সেই জলটাতে যদি আমরা বলি আই এম ভেরি হ্যাপি, আমি প্রচণ্ড হেলদি, আমি খুব ভালো আছি, আজকের দিনটা আমার খুব ভালো, আজকেরটা আমার বেস্ট ডে, আমি ভীষণ পজিটিভ, আমার মনের ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে, থ্যাংক ইউ। তাহলে ওই জলটা চার্জ আপ হলো, ও সঙ্গে সঙ্গে কিন্তু আমার বডিতে গিয়ে ব্লাড সিস্টেমে মিশলো এবং আমার সমস্ত নিউরনকে, আমার সমস্ত সিস্টেমকেও অ্যাক্টিভ করলো। তার ফলেই আমি পজিটিভ কথা বলবো। তুমি দেখবে কিছু মানুষ আমাদের লাইফে থাকে, তারা তোমাকে সব সময় প্রত্যেকটা জিনিসের একটা করে নেগেটিভ বার্তা দেবে। যে কিছু মানুষ থাকে, তুমি একটা নতুন কাজ শুরু করছো, তোমাকে বলবে দেখ ভেবে কর, এটা হতে পারে, ওটা হতে পারে, নেগেটিভ অ্যাকসেপ্টটা সে দেখাবে। কিন্তু আবার কিছু মানুষ বলবে আরে কর তো ভাই, যা হবে হবে, দেখা যাবে। দুজনকেই তুমি তোমার স্টোরিটা বললে, কিন্তু দুটোর রিয়াকশন দুরকম। তার মানে একটা মানুষের বিলিফ সিস্টেমে খুব স্ট্রং আছে, যা হবে দেখে নেব, বাট আমি ওয়ার্কটা স্টার্ট করি। কোনটা ভালো? হ্যাঁ, অবভিয়াসলি কিছু নতুন করা ভালো পিছিয়ে আসার থেকে। না, আমরা আমরা তো মধ্যবিত্ত ঘরের হ্যাঁ, হ্যাঁ, ছেলেমেয়েরা থাকি, হ্যাঁ, যারা বিজনেস করবে। হ্যাঁ, তারা কোনো ভাবে যে আমি এই কাজটা করছি বা আমি এই উইশটা চাইছি। হ্যাঁ, এই উইশটা ফুলফিল করতে গেলে হ্যাঁ, ম্যানিফেস্টেশনটা খুব দরকার। ভীষণ দরকার। ম্যাম, এটা কি সত্যি যখন ধরুন সকালবেলা বা রাত্রিবেলা শোয়ার আগে হ্যাঁ, আমি একটা গ্লাস নিলাম, হ্যাঁ, আমি আমার সব উইশগুলো সেই জলের বললাম। মধ্যে বললাম, বলে খেয়ে নিলাম। হ্যাঁ, এটা ইন্টারনেটে প্রচুর এটা ছড়াছড়ি। ইন্টারনেটের জন্য না, এটাই সত্য। সত্যি এটা এটা? এটা যদি তোমার তার জন্য তোমার কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না, না, কোনো না। হিলারের কাছে যেতে হবে না, কারো কাছে আসতে হবে আপনার না, কাছেও যেতে হবে। আমার কাছেও আসতে হবে না, ঘরে বসে করো। কিন্তু প্লাস্টিকের বোতলটা অ্যাভয়েড করো, কারণ প্লাস্টিকের বোতল হচ্ছে একটা ডেড এনার্জি। হুম। কাচের কেন আমরা বলি কাচ একটা ক্রিস্টালের মতো কাজ করে। আর কাচের সবটা ক্লিয়ার থাকে না? তো আমি এজন্য আমার পার্সোনাল ওয়াটার ট্রান্সপারেন্ট ব্যাপারগুলো। ট্রান্সপারেন্ট থাকে। এবার ওর মধ্যে যখন জলটা আমি নিচ্ছি, তোমার এমন না যে আমার ১ গ্লাস জলই খেতে হবে। যতটা তুমি খেতে পারবে ওই সময় ততটাই করবে। সেই জলটুকু তুমি রাখলে তার মধ্যে তুমি তোমার উইশ গুলো বলে দাও। সে থ্যাংক ইউ ডিভাইন, আর তার জন্য হুম। আগে থেকে থ্যাংক ইউ। মানে যেটা তুমি হতে চাও সেটা তুমি সবকিছু এখন ফিউচার হয়ে যাও। টেন্সে। যে হয়ে গেছে, আমি পেয়ে গেছি, পেয়ে গেছি। পাবো নয়। থ্যাংক ইউ। আমি একটা সুপার, আমি এখন একজন মানে সফল ব্যবসায়ী। থ্যাংক ইউ। আমার মান্থলি মোর দ্যান এত ইনকাম। কখনোই বলবে না আমার মান্থলি 1 লাখ ইনকাম। মানে তুমি ডিভাইনকে টার্গেট করে দিচ্ছ। নো। তোমার যদি মনে হয় আমার ১ লাখ হলে ভালো হয়, তুমি বলো থ্যাংক ইউ আমাকে ১ লাখের বেশি ইনকাম দেওয়ার জন্য। এবার অ্যামাউন্টটা ২ লাখও হতে পারে, ৫ লাখও হতে পারে, সে ডিভাইন ডিসাইড করবে। বাট তুমি টার্গেট করবে না যে আমি মান্থলি এতই পাচ্ছি। তার মানে ওটা টার্গেট। আমরা কখনোই কোনো টার্গেট কাজ করতে পছন্দ করি না। আর ডিভাইনও পছন্দ করে না যে তুমি আমায় থ্রেট দিচ্ছ। তুমি আমায় উইশ করো কি যে তুমি এর থেকে বেশি পাচ্ছ। বাট বেশিটা তোমার এনার্জি ওয়াইজ আমি তোমার কাছে পাঠাতে থাকবো। এই এই ডিভাইন যেটা আপনি কথা বলেন, আমি হ্যাঁ। অনেককে দেখেছি ডিভাইন এনার্জি, ইয়েস, ইউনিভার্স ইয়েস, এনার্জি। ইয়েস, ইয়েস। এটাই কি জগন্নাথ? নো, ইয়েস। যদি বলো আমি যে জিজ্ঞেস করলাম এটা একদম একটা অন্যভাবে। ভেরি গুড। কারণ জগন্নাথ দেব হচ্ছেন ভগবান। তিনি হচ্ছেন হ্যাঁ। জগতের নাথ। এবার একদম। ডিভাইন এনার্জি, জগন্নাথ দেব যে শক্তি দিয়ে কাজ করে এটাই হচ্ছে সেই ডিভাইন এনার্জি। জগন্নাথ দেব ইটসেলফ একজন এন্টিটি, যাকে তুমি দেখাচ্ছ একটা ফিগার আউট আমরা করেছি। সে যে কাজগুলো করছে যে শক্তিটার দ্বারা, হুম। সেই শক্তিটাই ডিভাইন এনার্জি, যেটা দিয়ে ভগবান পুরুষোত্তম তিনি সমস্ত কাজ করছেন। সেই যে এনার্জি, কারণ কাজ তো শক্তি দ্বারা হবে না। না। ভগবান এসে মাথায় হাত বুলালে তো হবে না। হাত বুলালে তো ওর হাত থেকে কিছুটা একটা বেরাবে। তবে তো ওই যে এনার্জিটা, ওই যে সারাউন্ডিংস এনার্জি ওয়েভস, সেটাই হচ্ছে ডিভাইন এনার্জি। সেটাকে আমি জগন্নাথকে মানলে জগন্নাথ, যদি আমি মনে করি মায়ের শক্তি তো মায়ের শক্তি। কারণ বলে না পুরুষ আর প্রকৃতি, পুরুষ আর প্রকৃতি অভিন্ন নয়, তারা একই। একটি শরীর আর একটি তার শক্তি। যেমন রাধা কৃষ্ণ, মানে কৃষ্ণের যে শক্তি, কৃষ্ণের কাজ করার যে শক্তি, সেটাই হচ্ছে রাধারানী। তো ঠিক সেরকমই যে এনার্জিটা, সেটাকেই আমরা ডিভাইন এনার্জি বলে থাকি, মানে পজিটিভ এনার্জি, যেটা আমার চারপাশে অল টাইম থাকে, যেটাকে আমরা বিভিন্নভাবে নিজের লাইফে ইনক্লুড করতে হবে। শুধু আমি মানে জ্ঞান দিয়ে গেলাম না, আমি কতটা সেটাকে ইউটিলাইজ করছি এবং আমি কিভাবে রেজাল্টগুলো পাচ্ছি, এটা ভীষণভাবে প্রয়োজন আমার লাইফে। সেটা মানে এমন না যে এই টাইমটা আমি ডিভাইনকে দিয়েছি, ৫ মিনিট আমি পুরো ডিভাইনের জন্যই দেবো, এমন নয়। এটা আমার রুটিনে ইনক্লুডেড থাকবে, যাতে আমি এটা প্রতিনিয়ত করতে পারি। তাতে আমার মনেই হবে না যে ওর জন্য আমি এক্সট্রা কোনো টাইম দিচ্ছি। যেমন একটা ছোট্ট টিপ আমি তোমার চ্যানেলে দিই। ধরো মানি, কেউ আমাদের তো খরচা করতেই হয়, জিপে, গুগল পে, ক্যাশ, যে কোনো কিছু আমাদের সকাল হওয়া মানেই খরচা করতেই হবে। তো যেমন আমার ক্ষেত্রে আমি এটা ভীষণভাবে করি। 708 5 বার বলেই আমি কাউকে টাকা ট্রান্সফার করি। 708 কে আমি যখনই 5 বার বলি, এবার এটা আমার এতটাই, কিভাবে বুঝলাম না এটা? ধরো আমি তোমাকে গুগল পে করছি। 708 708 হ্যাঁ, জাস্ট মনে 708 708 707 বলে দিলাম, বলে টাকাটা ট্রান্সফার করলাম। এবার এটার যে কোডটা হুম। সেটাকে যোগ করলে আসছে তোমার 6।
তো 6 হচ্ছে একটা ভেনাসের নাম্বার, যেটা আমাদের লাক্সারি দেয়, এবং আমি বলি গো উইথ দ্য ফ্লো, গ্রো উইথ দ্য ফ্লো। মানে যার জীবনে তোমায় টাকাটা পাঠাচ্ছি তারও পারপাসটা ফুল হোক এবং আমার লাইফে আরও গ্রো হয়ে ফিরে আসুক। সো আমার কাউকে কিছু দেওয়ার সময় আমার কুণ্ঠা বোধই হয় না যে আমি তাকে দিচ্ছি, কমে গেল, হ্যালো, হ্যানা ত্যানা না। আমি গুড ভাইবস নিয়ে তাকে টাকাটা দিচ্ছি, তো আমি জানি সেটা কোনো না কোনো মাধ্যমে আমার লাইফে ফিরে আসবে। তো আমার ওটা যেহেতু রোজ ম্যানিফেস্ট করতে করতে আমার কাছে ওটা এখন একটা রেগুলার মানে হয়ে দাঁড়িয়েছে, তাই আমি করার সময় অটোমেটিক্যালি সেটাকে আমি কাজে লাগিয়ে ফেলি। তাই ওটার জন্য আলাদা কোনো টাইম আমায় ব্যয় করতে হয় না। তাই ম্যানিফেস্টেশন বলো, গাইডেন্স বলো, সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যে এখন এই টাইমটা আমি কেউ ডাকলেও সাড়া দেবো না, উঠবো না, চলবো না। যেটাকে লাইফে ইনক্লুড করে নাও। আর সত্যি 21 দিন পর পর যে কোনো কিছু আমরা করি আমাদের ওটা অভ্যাসে দাঁড়িয়ে যায়, আর তখন আর এক্সট্রা টাইম লাগবে না। ম্যাম একটা জিনিস আপনাকে আমি জানতে চাইবো, যেটা হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় ভয়ের ব্যাপার হচ্ছে কর্মফল। কর্মফল। এবং মানুষ কর্মফল জানে এটা আমাকে ভোগ করতে হবে, একদম, তাও একদম। তারা করছে। তাও তারা এবং করছে। তারপরেও দেখা যায় অনেক সময় যে তারা কিছু দান করছে বা কোনো সেবা দিচ্ছে, যার ফলে সে ভাবছে যে আমার এই কর্মফলটা কোনোভাবে ঠিক হয়ে যাবে। হ্যাঁ। সেটা হুম। যেভাবে যেভাবে হতে পারে। সে ভাবছে যে নিউট্রাল হয়ে যাবে, হ্যাঁ, তাই নিউট্রাল হয়ে যাবে বা এটা শেষ হয়ে যেতে পারে। শেষ হয়ে যেতে। সত্যি কি হয়? না, দেখো, কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন যে আমার পুরনো কর্মকে নষ্ট করার জন্য এখন দান করে সেটা নিউট্রালাইজ করে দিচ্ছি, এমনটা নয়। পুরনো কর্ম যা তুমি করেছো তার বেসিসে বিচার হয়ে তুমি আজকে লাইফে এসে গেছো। হুম। পুরনো কর্ম পুরোপুরিভাবে তুমি ঠিক করতে পারো না, কখনো পারো না। সেটাকে মিনিমাইজ অবশ্যই করতে পারো, সেটাকে আর না বাড়িয়ে। আমি অলরেডি পিঠে একটা ঝোলা নিয়ে এসেছি যেখানে নেগেটিভ অনেক কর্মের ফল আমার লাইফে রয়েছে, কিন্তু সেটাকে পুরোপুরি আমি উধাও করে দেবো এরকম হয় না, সেটা তোমাকে ভুগতে হবেই। কিন্তু তুমি যেহেতু এখন গুরুত্বটা বুঝেছো যে হ্যাঁ আমি ভালো কাজ করছি বাট আমার সাথে ভালো হচ্ছে না, কিন্তু আমি তো ভালো করছি, তাহলে কেন হচ্ছে না? কারণ আগে আমি কিছু একটা ব্লান্ডার করে এসেছিলাম, সো সেটা আমি ক্যারি ফরওয়ার্ড করছি। তাই আমি যেহেতু গুরুত্বটা বুঝেছি যে ওটা থেকে আমি পার পাচ্ছি না, তাই এখন আর কোনো নেগেটিভ ওয়ার্ক আমি তৈরি করব না। ফলে আমার সামনের যে বার্থগুলো আসবে হুম। সেগুলোতে আমি একটু রিল্যাক্স পাবো। অনেকে বলে থাকে কি করে কর্মফল থাকে, আমারটা এই জীবনেরটা এই জীবনেই দেখা যাবে, আগের জন্মকর্ম হয় না। কি অনেকে বলে বলছেন থাকে, আপনি? আমি বলছি অনেকে বলে। হ্যাঁ, এটা তো অনেকে অনেকে বলে। বলে নিশ্চয়ই, তো ঠিক, অনেকে বলে ঠিক। আগের জন্মকর্ম কিছু হয় না। হয় না? এই তাদের বলে জন্য এই একটা ছোট্ট এক্সাম্পল, যে বাচ্চাটা সদ্য জন্মেই মরে গেল, সে তো কর্মই করলো না, মরলো কেন? জন্মেই তো মরে গেল, তাহলে ওর কর্মের টাইমই তো এলো না। তাহলে অবশ্যই ওর আগের জন্মের কোনো কর্মের জন্য ও ক্ষণস্থায়ী হলো। তো যারা যারা একেবারে নাস্তিক তাদের জন্য আমার এই কোয়েশ্চেনটা রইলো যে হট করে মরে গেল কেন? না, পৃথিবীতে কেউ নাস্তিক না। এটা আমি নাস্তিক নয়, সবাই আস্তিক, কিন্তু সবাই আস্তিক। সময়টা তাদের লাগবে। হ্যাঁ। যে নাস্তিক আজকে বলে হুম, হুম, নিজেকে হুম। বলছে যে আমি দেখো নাস্তিক কেউ নয়, সেটা তার বিলিভ মেন্টে, তার পার্সপেক্টিভ, সে মনে করে আমার কাউকে লাগে না। বাট বিলিভ করো, সে সকাল থেকে যে শ্বাসগুলো নিচ্ছে টোটালটাই কারোর না কারোর সোর্সে নিচ্ছে। সে যাই করছে, তোমার একটা অসুস্থ হলে একটা সিলিন্ডার কিনতে গেলে আমাদের 3000 তো পড়বেই। আর সে জন্ম থেকে ফ্রিতে অক্সিজেন নিয়ে বলছে আই এম সেলফ ডিপেন্ডেন্ট। তো এগুলো তো মানুষের পার্সপেক্টিভ, তাই বললাম, তাই বলে ধ্রুব সত্য পাল্টাবে না। না। ধ্রুব সত্যের মতোই থাকে। এবার যারা মনে করছে এখন তাদের লাইফে ডিভোশনাল এফেক্ট নেই, সময়ের পরে বা কিছু জন্ম পরে তারা অবশ্যই এই পথে আসবে, কিন্তু সময়টা ম্যাটার করে। এবার নট নেসেসারি তাকে ঘাট ধরে ঢুকাও, করতেই হবে, প্রেশারাইজ নো। তার একটা টাইম আছে, তার সাইকেল আছে, সে অটোমেটিক্যালি যাবে। সে কোথায় ধাক্কা খেয়ে হবে, কোথায় গিয়ে হবে, সেটা তুমি কন্ট্রোল করতে পারো না। ফোর্স করে কাউকে এই পথে আনা যায় না। তোমার লাইফে হয়তো এমন কোনো ইভেন্ট ওয়েট করছে যেটাতে হওয়ার পরে তোমার ওই রিয়েলাইজেশনটা হবে, আর সেটা সারা জীবন মনে থাকবে। কিন্তু আমি রোজ কানের সামনে ভেজর ভেজর করছি যে কেন হচ্ছে না, কেন হচ্ছে না, কেন করছো না, কেন করছো না, সেটা তোমাকে এফেক্টই করবে না, কারণ ওটা জোর করে করা হচ্ছে। টার্গেট বা জোর করে কাউকে তুমি ডিভাইনের সাথে কানেক্ট করতে পারো না, কারণ আমরা অলরেডি কানেক্টেড। কেউ সেটা বিলিভ করে বা বিশ্বাস করে। ধরো এখন অনেক কেওয়াজ হচ্ছে, সাউন্ডের আওয়াজ হচ্ছে, তার মধ্যে একটা পিনের আওয়াজ শোনা যাচ্ছে না কারণ এত সাউন্ড। যখন সাউন্ডগুলো থেমে যাবে ওই পিনের আওয়াজটাই খুব জোরালোভাবে শোনা যায়। ঠিক সেটাই আমাদের ভেতরে আমাদের ডিভোশন বা আমাদের ডিভাইন প্রতিনিয়ত আমাদেরকে পজিটিভ কথাই বলছে, কিন্তু বাইরের এত ভিড়, কাজের এত চাপ, অফিসের ওয়ার্ক প্রেশার, বাড়ির মানে প্রত্যেক মাসের বিল, অনুষ্ঠানের খরচা, এত কিছুর মধ্যে মনে হয় ঠাকুর ঘরে বসে 5 মিনিট টাইম কাটানোর মতো সময় আমার নেই। সো তাই ওই পিনের আওয়াজটা তুমি ফিল করতে পারছো না, বাট যখন এটা শান্ত হয়ে যাবে তখন অবভিয়াসলি তুমি ওই আওয়াজটা শুনতে পাবে। আর সেই শান্তির খোঁজেই আমরা কেউ বাড়ে যাচ্ছি, কেউ মন্দিরে যাচ্ছি, কেউ পাহাড়ে যাচ্ছি, কেউ সমুদ্রে যাচ্ছি, কারণ পিনটা কন্টিনিউ যাচ্ছে ভেতরে। খুঁজছি সময় সময় কাজের ফাঁকে, বাট অবভিয়াসলি সেটা আছে।
নিশ্চয়ই। আর ম্যাম ধরুন আমার ভাগ্যে এটা আছে, হুম ঠিক আছে? এটা আমি পাবোই। হুম তাহলে আমি খাটবো কেন? ইয়েস, এটাও গুড কোয়েশ্চেন অ্যানাদার, যে না আমি কিন্তু ওই নাস্তিকের ব্যাপারটা নিয়ে হুম আমি হুম বলবো। হুম ওই তো ওটাই ঠিক আছে? ওনারা এগুলোই বলে থাকেন যে আমার তো কপালে সব লেখাই থাকে, হ্যাঁ, তাহলে আমার কর্ম করার কি কি দরকার, দরকার? ঠিক যা আছে? করছি, করছি, যা মস্তি করছি। করছি, একদম একদম যা করছি করছি, আমার ওটাই থাকলে হয়। বাট ওই যে বললাম যে কর্ম, তুমি যদি মনে করো যে আমার ভাগ্যে যেটা লেখা হয়ে এসছে, সেই মানে আমি একটা ছোট উদাহরণ দিই তাহলে লোকের বুঝতে মানে সুবিধা হবে। ধরো আহ, একটা চড়াই পাখির এক্সাম্পল দিচ্ছি, একটা চড়াই পাখির আজকে মৃত্যু, মানে ওর আজকে ডেথ, তো যমরাজ ওকে নেবে, তো যমরাজ এসে গেছে ওকে নিতে। এবার চড়াই পাখি তো খুব ছোট হয়, এইটুকু হয়, সে রয়েছে ওখানটায়। তো চড়াই পাখিকে দেখে যমরাজ এরকম এরকম একটা লুক দিচ্ছে, মানে ওকে নেবে। এবার চড়াই পাখি ভাবছে এ এসছে আমাকে নিতে, তার মানে আজকে আমি ডেড, তাহলে আমি কি করি, উঁচু জায়গায় উড়ে যাই যাতে ও আমাকে ধরতে না পারে। তো ছোট, ওর বুদ্ধিটাও ছোট, ও দূরে পালিয়ে গিয়ে একটা পাহাড়ের মাথায় গেছে, যেই পাহাড়ের মাথায় গেছে অমনি যমরাজ ওকে নিয়ে চলে গেছে, মানে ওকে ডেথ করে দিয়েছে। তো তখন ও ভাবছে ওপরে গিয়ে যে আপনি আমাকে মারবেন বলে আমি উড়ে চলে এলাম, কিন্তু আপনি আমাকে ওখানে মারলেন না, এখানে কেন মারলেন, ওখানে তো আমি আপনার সামনেই ছিলাম। তখন যমরাজ বলছেন যে আমি তো ওটাই ভাবছিলাম, তোমার মৃত্যুটা লেখা আছে পাহাড়ের মাথায়, তুমি এখনো গাছের ডালে কি করছো। সো ওর ডেস্টিনি আছে ওখানে, কিন্তু ওর কর্মই, ওর বুদ্ধি ওকে নিয়ে গেল ওই ডেস্টিনিতে, তাই ওখানে ওর মৃত্যুটা আছে। তাই যমরাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিল ওর টাইম হয়ে আসছে বাট পাহাড়ে এখনো যাচ্ছে না কেন, ওর ডালে এখনো কি করছে। তাই তোমার ডেস্টিনি আর তোমার কর্ম যখন মিলিত হবে তখনই তোমার লাইফের ওই যে লেখাগুলো সত্য হতে থাকবে। কিন্তু তুমি যদি মনে করো যে তুমি কোনো কাজ করবে না এই মেন্টালিটি নিয়ে, তাহলে মনে রাখো ওটাই তোমার ডেস্টিনিতে বসে রয়েছে, যে তোমার কাছে সব থাকবে কিন্তু তুমি কাজ করবে না পেও। এবার পরে গিয়ে যখন রিয়েলাইজ করবে কিছুই তো হলো না লাইফে, ভাই ওই কর্মটাই তুমি রেখেছো। বাট বিলিভ করো যদি তুমি কর্মা চেঞ্জ করো তোমার ডেস্টিনিও তোমার সাথে সাথে চেঞ্জ হবে। আমাদের কর্মফল যেটা তুমি নিয়ে এসছো ব্যাগে ওটা আছে, ওটার জন্য চিন্তা নেই। বাট তুমি যে রাস্তাটা এখন হাঁটবে, তুমি যেরকম যেরকম যাবে যেরকম যেরকম যাবে তোমার ওটা মিনিমাইজ হতে থাকবে। তুমি যদি মনে করো না ওটাকে আমি আরো বাড়িয়ে দেবো, খারাপ কর্মই করবো, বাজে কাজই করবো, তো তুমি দেখবে ওই ব্যাগ থেকে একটার পর একটা বেরিয়ে যাচ্ছে। আর যদি মনে করো ওটা তোমার আসবেই, বাট যদি মনে করো যে না আমি গুড কর্মস করি আগে যাই আগে যাই, তো ওটা মিনিমাইজ হতে থাকবে আর গুড কর্ম ক্রিয়েট হবে ফর অ্যানাদার বার্থ। কারণ তুমি তো এই জন্মেই মুক্তি পেয়ে যাবে কিনা তুমি জানো না, তোমাকে আরও কিছু মাল্টিপল বার্থ নিতে হতেই পারে। তাই সেটা তো আমরা কেউ ডিসাইড করার নই, ভগবান বলছেন যে তোমরা কর্ম করো, ফলের আশা করো না, সেটার জন্য আমি আছি। তো তুমি কর্ম করতে থাকো, তোমার যেটা রেজাল্ট পাওয়ার সেটা অবভিয়াসলি আসবে। আর সবসময় তোমার যে কোনো প্রবলেমে তুমি একটা জিনিসই ভাববে যে ডিভাইন আছে, ভগবান আছেন, পজিটিভ এনার্জি আছে, তারপরেও আমাকে এটা ঝেলতে হচ্ছে, আমি তার স্মরণে আছি তারপরেও এটা ঝেলতে হচ্ছে, মানে এর থেকেও আরও খারাপ কিছু ছিল, বাট উনি আছেন তাই আমাকে মিনিমাম এইটুকু করতেই হচ্ছে, তাই ওটা আমাকে ঝেলতেই হবে। এই স্পিরিটটা যদি না রাখো তাহলেই কিন্তু তখন সেটা গিয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছে। ব্যালেন্সটা ভেরি ইম্পর্টেন্ট, তুমি যদি তোমার লাইফে ব্যালেন্স না করতে শেখো তাহলে কিন্তু খুব মুশকিল, ভীষণ মুশকিল। এক্ষুনি কিছুক্ষণ আগে বললেন মুক্তির কথা হ্যাঁ বললেন। হ্যাঁ আর একটা আপনি ওখানে শ্রীকৃষ্ণকেও আনলেন যখন হুম, এখানে মুক্তি এবং ভক্তি দুটোই রাখছেন। হ্যাঁ হ্যাঁ আমি এরকম শুনেছি যারা যারা ডিভাইন পার্সন, যারা বলে ডিভাইন পার্সন তাদের কথা বলছি হ্যাঁ না, হ্যাঁ যারা যারা সত্যি আমরা ট্রুলি ডিভাইন ভাবি পার্সন। তাদের সেই ডিভাইন পার্সনদের কথা বলছি। আহ, সেই ধরনের মানুষরা চায় বা এরকম তারা বলে যে আমি যদি চাই বা আমি যদি কোনোভাবে মনের ইচ্ছা রাখি যে পরের জন্মে আমি এটা হয়ে জন্মাবো হুম হুম বা আমি পরের জন্মে আর আমি মোক্ষ পেতে চাইছি, হুম এরপর আমি আর চাইছি না। চাইছি না কোনোভাবে, সেটা করা যায়। দেখুন এখানেও আমরা আমি বলি শেষ করে আবার, একটু হ্যাঁ শেষ করি। তো এখানে যদি আমি ভক্তির দিকে দেখি, এটা তারা কিন্তু ভক্তি মানে সেই মার্গে তারা পার করে গেছে, হুম তাই জন্যই কি সে এই বিষয়টা তাদের মধ্যে আসছে যে আচ্ছা আমি এটা করব না। ওকে। তো ভক্তি আর মুক্তি দুটো সম্পূর্ণ ডিফারেন্ট ওয়ার্ড। মুক্তি হচ্ছে আমি নিজের কর্মকে ছাঁটাই করে বাকি আমার যা যা করা সব হয়ে গেছে সব থেকে বেরিয়ে কোনো একটা ওয়ে ধরলাম, যেটা গীতাতে 18টা অধ্যায় 18টা পথ লেখা আছে, যে কোনো একটা পথকে তুমি যদি পুরোপুরিভাবে ফলো করো সেই একটা পথ দিয়ে তুমি মুক্তিতে চলে যাবে। মুক্তি মানে কি, নিজের আত্মাকে ভগবানের আত্মার সাথে বিলীন করে দেওয়া, ইউনিভার্সে ছেড়ে দেওয়া, দ্যাটস ইট। আমি আর রিবার্থ চাই না, আমি পুরো সাধনা ধ্যান যোগ হতে পারে, জ্ঞান যোগ হতে পারে, যে কোনো যোগ দিয়ে আমি মিলিয়ে গেলাম। আর ভক্তি হচ্ছে সম্পূর্ণ আলাদা, ভক্তি মানে হচ্ছে সেবা ভাব, যে আমি এখন বেঁচে আছি এখনও সেবা করছি,
আফটার রিবার্থ আমি যেখানেই তুমি আমায় রাখো আমি সেবাই করব। এটা হচ্ছে ভক্তি শেখায়। ভক্তিতে কোনো টার্গেট থাকে না। ভক্তিতে আমি কবার জন্মালাম এই টেনশন থাকে না। ভক্তি মানে সারেন্ডার। আমি পুরোপুরিভাবে আমার সোল এবং আমার বডিকে তোমার আন্ডারে সারেন্ডার করে দিলাম। এবার তুমি বুঝবে আমায় কতদিন এখানে সেবা করতে হবে, কতদিন ওখানে সেবা করতে হবে। তো আমরা যারা ডিভোটি আমরা ওটা নিয়ে টেনশনই করি না যে কবে মরবো, মৃত্যু আসছে না কেন, বা এভাবে মরবো। এইসব মরা নিয়ে আমরা টেনশনই করি না। কারণ আমরা জানি বেঁচে থাকতেও প্রভুর সেবা করব, আফটার বার্থ যেখানেই পাঠাবে সেবাই করব। আমরা মানে ভক্তি চাই, মুক্তি চাই না। মুক্তিকামী নই। মুক্তিকামী কারা? যারা নিজেরা যোগ মাধ্যমে, সেটা যোগ হতে পারে, জ্ঞান যোগ হতে পারে, ধ্যান যোগ হতে, যে কোনো যোগ মাধ্যমে, যে কোনো 18টা পথের মধ্যে যে কোনো একটা পথ তারা বেছে তারা মুক্তিকামী হতে পারে। বাট মুক্তিকামী মানে আমি মুক্তি চাইছি বলেই যে আমি মুক্তি পেয়ে যাব, সেই যে ডিসিশনটা সেটা কিন্তু আফটারঅল ওনার হাতেই আছে। তুমি ভাবলে যে আমি করে গেলাম মানেই পেয়ে যাব, এমনটা নয়। তুমি তোমার সমস্ত চক্রাসকে ব্যালেন্স করলে, তুমি একদম সেখানে তোমার মনটাকে রাখলে সেই জায়গায়, তাহলে গিয়ে দেখা গেল যে তুমি পারলে কি পারলে না সেটা সেই ডিসাইড করবে। কিন্তু ভক্তির হচ্ছে অনেক ব্যাপার। ভক্তি হচ্ছে অনেক ইলাবোরেট। সেখানে তুমি নিজেকে যত নিংড়াবে ততই তুমি মজা পাবে, যতটা নিংড়াবে। তুমি যদি মনে করো আমি জাস্ট সিফ অ্যারিস্টকেটভাবেই নিজেকে জাস্ট ওই ওপর রেখেই ভক্তি করব, তাহলে আরও বেশ কিছু জন্ম লেগে যাবে। যদি মনে করো না এই জন্মেই আমি সব ছেড়ে টেড়ে দিয়ে করলাম, কেউ সংসারে থেকে ভক্তি করে। ভক্তির অনেক মাধ্যম। ভক্তি মিন্স তোমাকে ডিভাইনের সাথে একটা রিলেশন অবশ্যই ক্রিয়েট করতে হবে। ভগবান রূপে শুধু ভালোবাসলে হবে না। নয় তাকে ছেলে বানাও, নয় তাকে বর বানাও, নয় তাকে বন্ধু বানাও, নয় তাকে বউ বানাও, নয় তাকে কিছু না কিছু একটা বানাও। ভগবান বলছে, আমরা নর্মালি আমার বাড়ির ঠাকুর ঘর, নো, কথাটা হচ্ছে তার বাড়িতে তুমি থাকো। এটা যখন বানাতে পারবে যে ওনার বাড়িতে আমি আছি, যে কোথাও যাওয়ার আগে ওনাকে বলে যাচ্ছ যে না উনি আছেন, বাড়িতে আছেন, বা ওনার জন্য একটা মানে একটা রিলেশন বিল্ড হবে, দেন তোমার ভক্তিটা শুরু হবে। যে ওনাকেও বাড়ির একটা সদস্যের মধ্যে তুমি রাখছো, ওনার সাথে রিলেশন আছে। আর যারা মুক্তিগামী হয় তাদের কাছে পুরো ব্রহ্মাণ্ডটাই হচ্ছে একটা এনার্জির সোর্স। তারা সেই আলোর যে বিস্ফোরণ, সেই আলোতেই তারা মিলিয়ে যেতে চায়। সেই আলোটা হচ্ছে ভগবানের গা থেকে বিচ্ছুরিত আলোক রশ্মি, যেখানে তারা আলটিমেটাম পৌঁছে যেতে চায়। আর যারা ভক্তি মার্গে যায় তাদের একটাই ইচ্ছা, এ জন্মেও সেবা করব, পরের জন্ম সেবা করব, জন্ম না দিলেও তোমার কাছে যেখানেই যাব আমি সেবাই করব। এটাই তাদের মানে ওয়ান অ্যান্ড অনলি ইচ্ছা। যারা মানে প্রকৃতভাবে ভক্তিপ্রেমী হয়, লোক দেখানো নয় যে আমি একটা গোপী ড্রেস পরে নেচে দিলাম, আমি অমুক করে দিলাম তমুক করে দিলাম, এটা নয়। একদমই নয়। এইগুলোকে ভক্তি বলে না। এগুলো হচ্ছে রিল প্রেমী, নট ভক্তিপ্রেমী। তো ভক্তিটা কখনোই যে তোমাকে সবসময় দেখিয়ে উঠতে পারবে তুমি, তার কোনো মানে নেই। এমন অনেক ভক্তি তুমি ঘরের কোণে বসে চোখের জল ফেলছো, হয়তো তোমার সামনে ক্যামেরা নেই, বাট ওটা অরিজিনালি ভক্তি। আবার কোনো সময় হয়তো দেখা যাচ্ছে অরিজিনালি তুমি কাঁদছো, কোনোভাবে সেটা ক্যাপচার হয়েছে, সেটা আলাদা ব্যাপার। বাট আমি শুধুমাত্র ক্যামেরার সামনে এলেই চোখ দিয়ে জল পড়ছে, ক্যামেরার সামনে এলেই প্রভুকে খাওয়ানোর কথা মনে পড়ছে। নর্মালি একটা হয় ভগবানের ভোগ দর্শন আগে করাতে নেই, প্রসাদ হওয়ার পরে, ভগবান পাওয়ার পরে ওটা দর্শন করতে। কিন্তু এখন লোকে রান্নাটা থেকে শুরু করে দেয় দেখানো। এদিকে সে বিশাল ভক্তি, ওটা এদিকে ভক্তি না ওটা। এদিকে সে জানে মানে আমার ভিউজ আসবে না, ভাই কিভাবে করছি ভাই তুমি একটা ঘরে রান্না করে দেখাও লোককে ভিডিওতে। তুমি বলছো আমি প্রভুর জন্য রান্না করছি, কিন্তু আগে লোককে দেখিয়ে দিচ্ছ। তো যারা রান্নাটা দেখছে তাদের রসদটা যাচ্ছে ওর মধ্যে, উফ কি কালারটা এসছে। তো প্রভু কোথায় পেলেন? আগে তো অন্যেরই ভোগে লেগে গেল। না, তো এরকমও তো হয় আগে শুট করে নিয়ে তারপরে আপলোড করে। আগে শুট করে নিয়ে যে আপলোডটা করছে, যখনই লোক পাচ্ছে, তুমি যখন দেখছো ক্যামেরাম্যান, তোমার তো ওখানে 2-3 জন তো থাকছে, তো তাদের তো সেগুলো পড়ছে। ভোগ সবসময়ের জন্য একটা এক মন নিয়ে রান্না করতে হয় যে আজকে আমি এটা প্রভুর জন্য বানাচ্ছি, আর তার একটা আনন্দই আলাদা। তখন তোমার ক্যামেরাও থাকবে না, তখন তোমার কিছুই থাকবে না। হ্যাঁ, তার তোমরা টাকা যারা আসবে রান্নার পরে। ভিডিও করছো করো, কিন্তু সেটা বলো না যেটা আমি প্রভুর জন্য করছি। বলো আজকে আমি একটা আপনাদের রান্নার রেসিপি শেয়ার করবো। ইটস ওকে যে তুমি ক্যামেরা লাগাচ্ছ, নিজে করছো, কারণ ওখানে কাট থাকবে, এটা দিচ্ছ ওটা দিচ্ছ থাকবে তো। কিন্তু প্রভুর জন্য যখন রান্না করবে, বা তোমার মায়ের জন্য বা কোনো শক্তির জন্য রান্না করবে, সেখানে পুরো ডেডিকেশনটা ওখানে থাকবে যে এটা আমার মা খাবে, এটা আমার সন্তান খাবে, এটা আমার সে খাবে, তার জন্যই আমি পুরোটা করি। তখন আমার অত মেনটেন করে কিছু করতে হবে না। সে আমি এই হাত দিয়ে ওটা নিতে পারি, ওই হাত দিয়ে ওটা নিতে পারি, কিন্তু ওখানে ভক্তিটা পুরোপুরি থাকবে। এই কারণেই দেখবে বৈষ্ণবরা অনেক সময় অভক্তদের বাড়িতে খায় না। এটাতে তাদেরও মনে হয় বেশি বাড়াবাড়ি। বাট এটা ব্যাপার নয়। হয়তো অভক্তের বাড়িতেও, মানে ধরো অভক্ত মিন্স আমি বলছি যারা আমিষ খায়, তাদের বাড়িতেও হয়তো সে তোমার জন্য নিষ্ঠাভাবেই রান্না করেছে। তা সত্ত্বেও অনেকে বলে যে আমি খাবো না, একটা ব্যাপার দেখায়। সেখানে কিছু লোক একটু বেশি বাড়াবাড়ি দেখায়। কিন্তু যদি সত্যিই সে মানে অনেক সময় কি হয়, ধর একটা সোয়াবিন খুব কষিয়ে মশিয়ে রান্না হচ্ছে, একটা নর্মাল ভক্তরা যারা আমরা আমিষ খাই না, তারা কিন্তু সোয়াবিনটা যখন রান্না করছি, কষিয়ে রান্না করলেও মনে হয় এটা আজকে
জগুর ভালো লাগবে খেতে বা মার আজকে এটা ভালো লাগবে খেতে, আমাদের মাথায় কিন্তু মাংসের ব্যাপারটা আসে না। কিন্তু যখন ধরো নর্মাল যারা আমিষ রান্না করে তারা যখন একটা কষিয়ে সোয়াবিনও রান্না করে, দারুণ গন্ধ বেরিয়ে আজকে এটা থেকে, হেভি লাগবে আজকে খেতে। ওই যে ফিলিংসটা আসে না, তো কারণ খাওয়া হচ্ছে এমন একটা জিনিস, আমার আহার যেরকম শুদ্ধ হবে আমার মন সেরকম শুদ্ধ হবে। তো তাই জন্য আহারটা খুব ইম্পর্টেন্ট। এবার ধরো এই জন্য আমরা অনেক শ্রাদ্ধ বাড়িতে খেতে যাই না, কারণ শ্রাদ্ধ বাড়িতে যখন তার কিছু আসার পদগুলো রান্না হচ্ছে আর সেইগুলোর মধ্যে তাদের একটা আকর্ষণ থাকে বলে আমরা বিলিভ করে থাকি। তাই এমনিও আমার মানে হয় শ্রাদ্ধ বাড়িতে গেলে আমার খুব শরীর খারাপ হয়, সেই থেকেই আমি যাই না, খুব একটা আমার খুব অস্বস্তি হয় একটা, তো যাই না। তো খাবারের প্রতি একটা রিলেটেড থাকে, তাই জন্য এই যে আকর্ষণগুলো, এই যে এক্সট্র্যাক্টগুলো, তো এগুলো আমাদের মেনটেন করা উচিত, যে ভক্তি ভক্তির জায়গায় আর সমস্তটা অন্য জায়গায়। তুমি যেদিন শ্যুট করবে সেদিন অবশ্যই ওটা বলো না যেটা ভগবানের জন্য রান্না করছো, তুমি এটা বলো এইভাবেই রান্না করে আমি ভগবানকে দিই, কিন্তু আজকেরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এইভাবেই আমি করি যখন করি। কিন্তু যখন তুমি ভগবানের জন্য প্রপারলি, যেমন আমার বাড়িতে ৩ বেলা ভোগ হয়, সকালবেলা বাল্যভোগ হয়, দুপুরবেলা অন্নভোগ হয়, রাত্রিবেলা মিষ্টান্ন দুধ এগুলোই হয়। তো আমার মরার টাইম থাকে না ওই সময়, যে করে বেরোতে হবে আর মানে রান্নার পরে ওরটা কমপ্লিট হয়ে গেল তো আমি ফ্রি। ওই সময় যদি আমাকে একটা ক্যামেরা বসাতে হয়, তো বুঝতে পারছো ওখানে আমি রান্না করব, নয় নুন দেবো না, নয় চিনি দেবো না, কিছু একটা হবে, তো এই ব্যাপারটা থাকবে। তো এটা বাড়িতে আমরা যখন ধরো বাড়ির লোকের রান্না করি তখন কি এত কিছু মেনটেন সম্ভব হয়? এবার যখন তুমি একটা টিম নিয়ে করবে বা নিজে একটা লোককে দেখো, এটা তো এখন প্রফেশন, সেটাকে তুমি হাইলাইট করতেই পারো যদি তুমি ভালো ভোগ রান্না করো, অবভিয়াসলি করতে পারো, তার মধ্যে কোনো খারাপ নেই। কিন্তু ওই সময় এটা বলো না যে এখন আমি ভোগ রান্না করছি, নো, এইভাবেই আমি প্রভুর জন্য প্রতিদিন ভোগ রান্না করি, রোজ তো সময় হয় না, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা অনেক বেশি গুড সাউন্ড, এবং তোমাকেও একজন খুব সুন্দর মানে তার মেম্বার হিসাবে সেই কথাটা শুনতেও ভালো লাগছে, কিন্তু তুমি মানুষরা যখন গ্রহণও করবে গ্রহণও করবে যে হ্যাঁ সেটা অন্য সময় আমাদেরকে শেয়ার করলো রেসিপিটা, কিন্তু আমি মানে অন ক্যামেরাতেই আমার সব ফিলিংস বলে দিচ্ছি, তাকে ঘুম পাড়ানো থেকে শুরু করে সকালে এটাকে ওঠানো ওয়ান থেকে টাইপ শুরু, অফ বলতে গেলে আতলামি বলা হয়। হ্যাঁ মানে আমি বিলিভ করি না না এটা, এটা তো এইভাবে ভগবানকে পাওয়া যায়। মানে এটা আমার বিলিফ। এবার দেখো যার একেকজনের ওই যে বললাম যার যেরকম, তারা যদি মনে করে সেটাকে নিয়ে সেটা করছে, তাদের ভালো লাগছে, তো সেটা তার পার্সপেক্টিভ। বাট আমার মনে হয় যে ওটা একটা সবথেকে সারাদিন কাজের পরে ওটা একটা নিজস্ব জায়গা। তো সেটাকেও পাবলিক যদি আমি সবসময় করে দিই তাহলে আমার নিজের আর কি রইলো? ওটা তো নির্যাস আমার লাইফের। না, আমাদের জীবনে যারা যারা ভালো ভালো ভক্তরা আছেন, হুম, ভক্ত মানে তারা মানে তাদেরকে এখন পুজো করি আমরা হুম, আমরা। তারা সবাই না ত্যাগী লাইফে, হুম, কিছু না কিছু তারা ত্যাগ করেছে। হুম, হুম, সংসার ধর্ম তো আছেই হুম, প্রথমেই, হুম, এবং বাদবাকি খাওয়া দাওয়া থেকে শুরু করে সব সব কিছু ত্যাগ আছে। করেছে। তো ম্যাম আপনার কাছে ত্যাগটা কিভাবে রাখেন আপনি? দেখুন, আমার কাছে ত্যাগটা হচ্ছে যে এমন নয় যে সবকিছু ত্যাগ করে দিলেই আমি ভগবানকে পেয়ে যাবো। এরকম কোনো স্ট্রেট ফরওয়ার্ড রুল আমাদের ধর্মেও নেই বা আমাদের ভগবানও শেখায় না। ঠিক আছে? যে ত্যাগ করলেই পাবো, ত্যাগ না করলে পাবো না, এরকমটা ব্যাপার নেই। ফার্স্ট অফ অল হচ্ছে তার সাথে একটা সম্পর্ক ক্রিয়েট করতে হবে। যেটা আমি আগেই বললাম, ভীষণ ইম্পোর্টেন্ট। সে তোমার কে হয়? সে তোমার কে? এটা কাউকে বলো না বলো, কোনো না কোনো একটা রিলেশন মন থেকে তার সাথে ক্রিয়েট করো। এবার ত্যাগটা তুমি কিভাবে করতে পারো? তোমার যতটুকু পসিবল। এবার আমি একটা জিনিস, আমি খুব ঘোর বিরোধী যত বড় বড় প্রচারকরা আছেন ভীষণভাবে, যেহেতু আমার স্প্যান খুব কম, বাট আমি তাও এটা খুব মনে করি যে আমি প্রচুর হরিনাম করছি। হরিনাম একটা মহামন্ত্র, যেটা আমরা প্রচুর পরিমাণে করলে আমাদের মধ্যে একটা চেঞ্জেস আসে, এটা সত্যি আসে। এবং সেটা শুধু হরিনামই নয়, তুমি যে কোনো যদি সাত্ত্বিক মন্ত্র, ধরো ওং নমো ভগবতে বাসুদেবায়, এই টাইপ অফ মন্ত্রগুলো তুমি যত করবে, তোমার মনে না একটা টাইমে মনে হবে ধ্যার এসব করে কী হবে, কোথাও একটু বসি গিয়ে একা একটু কর্ম কম করি, এগুলো আসবে। কিন্তু বিলিভ করো, এখনকার যা লাইফ, যদি আমি পুরোপুরিভাবে সব কিছু ছেড়ে ছুড়ে ভগবানেরই নাম করি, দুদিন পর আমার লাইফটা চলবে না, আমার পেটে লাথিটাই পড়বে, আমার বাড়িটা চালাতে পারবো না। তাই আমাদেরকে শিখতে হবে ডিভোশনটাকে কিভাবে আমি ব্যালেন্স করব আমার লাইফে। এবং সত্যি কথা, আমি কালকেও একটা আস্তে আস্তে যে গাড়িতে শেয়ার করছিলাম, যে কালকে একটা পোস্টে একজন বলছে যে আমি খুব হরিনাম করি, প্রচণ্ড হরিনাম করি, কিন্তু বিশ্বাস করো বর্তমানে আমার লাইফে আর কোনো ইনকামের রাস্তা নেই, সব বন্ধ হয়ে গেছে। তো সবাই বলে ভালো হয়েছে, আমার কেন হচ্ছে না? তার কারণ ডিভোশন। যেমন ধরো আমাদের তো সনাতনের অনেকগুলো বই থাকে, যখন তুমি ধরো চৈতন্য চৈতামৃত পড়বে, তুমি জাস্ট ভেসে যাবে ইমোশনে, মানে তোমার মনেই হবে না তুমি খেয়েছো কি ঘুমিয়েছো কি। যদি সেই ডিভোশন দিয়ে পড়ো, তুমি পাগল হয়ে যাবে যে অরিজিনাল ভক্ত কাদের বলে, মানে এইরকম করেছে, এগুলো করেছে, কি করে পসিবল, কি করে হয়েছে, মানে তুমি পাগল হয়ে যাবে। তো তখন আর তুমি তোমার কাজে মন দিতে পারবে না।
কিন্তু তুমি যদি এইটাকেই, এই ডিভোশনটাকে একটু ঘুরিয়ে নিজের জীবনে কাজে লাগাও, তুমি সেখান থেকে ভীষণ লাভবান হবে। তোমার লাইফের পুরো মোটিভেশনটা চেঞ্জ হয়ে যাবে এবং তুমি তোমার লাইফে প্রপার মানি এবং ডিভোশন দুটোকে ব্যালেন্স করতে পারবে। এবং এটাই আজকালকার সমাজকে শেখানো উচিত। যে বক্তব্য দিচ্ছে ত্যাগ দো, সবকুছ ত্যাগ দো, সেই কিন্তু একটা দামি ফোন নিয়ে ঘুরছে, সেই কিন্তু একটা পডকাস্টে যাচ্ছে। আমি তোমার পডকাস্টে এসেছি একটা উবের ভাড়া করে, তার তো পয়সাটা দিতে হয়েছে। আমি তো তোমার শোতে এসে বলতেই পারি সব ত্যাগ দো। তা আমি যদি পয়সাটাই ত্যাগ দিতাম, এই উবেরটার পয়সাটা আমার কাছে থাকতো না, তোমার কাছে পডকাস্ট করাটাও আমার হতো না। তো ত্যাগটা আমি এভাবে করতে পারবো না, কারণ আমরা সবাই লাইফ লিড করছি, জীবিকা নির্বাহ করছি। হ্যাঁ, ভগবানের কথা বেঁচে জীবিকা নির্বাহ করো না, কিন্তু ভগবানের কথাটাকে কাজে লাগিয়ে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করো। কিভাবে ভগবান তার লাইফটা ইমপ্লিমেন্ট করেছিল। ভগবানও কিন্তু, মানে তুমি যদি ভগবান শ্রীকৃষ্ণের লাইফ দেখো, তার লাইফেও কিন্তু সে প্রচুরবার গোঁড়ামি থেকে বেরিয়ে এসছে। যখন সে গোবর্ধন পূজা করেছে তখন কিন্তু সেখানে ইন্দ্র পূজা চলতো। সে চিরাচরিত নিয়মকে ভেঙে সে লজিক বুঝিয়েছে যে ইন্দ্রকে তোমরা পুজো করছো ঠিক আছে, বাট যে গোবর্ধন থেকে তোমাদের গোমাতারা ঘাস পাচ্ছে, খাবার পাচ্ছে, সেখানে চড়াচ্ছ, তবে তোমাদের গোমাতারা পুষ্টবান হচ্ছে এবং সেই দুধ থেকে ঘি মাখন মথুরাতে বেচে তোমরা খাচ্ছ, সেই গোবর্ধনকে কেন পূজা করছো না? তখন কিন্তু সবাই, সারা গ্রামবাসী এগেনস্টে গেলেও লাস্টে কৃষ্ণের মতামতকে মেনে নিয়েছিল। এবং কৃষ্ণের মতামতে যখন গোবর্ধন পূজা হলো, তখন ইন্দ্রদেব তার ইগো বর্ষণ করলো, করে পুরো প্লাবন ঘটিয়ে দিল। বাট আলটিমেটলি যখন ও দেখলো যে এতে ওর ইগোটাই ভঙ্গ হলো, উনি ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে 7 দিনের জন্য আস্থানা দিলেন, তখন কিন্তু উনি ওনার ইগোটা ছড়িয়ে আবার সব জলকে সরিয়ে নিলেন। ভগবান নিজের প্রয়োজনে তিনি বারবার শিক্ষা দিয়েছেন যে গোঁড়ামি থেকে বেরো, গোঁড়ামি নয়। আমি চ্যান্টিং করছি তার মানে এই নয় যে আমার সব ছেড়ে দিতে হবে। আমি সারাদিন বসে যদি হরে কৃষ্ণ মহামন্ত্র করে যাই, আমার পেটে টাকা আসবে না ভাই। আমাকে কর্ম করতে হবে। হ্যাঁ, কর্ম করার পর ইভেন আমাদের ইসকনের যারা প্রবর্তক, আমাদের শ্রীলা প্রভুপাদ, তিনি কিন্তু কর্ম ছাড়া কোনোদিন থাকেননি। তিনি প্রচুর কর্ম করেছেন, তার প্রথম জীবন পুরোপুরিভাবে কর্মের। তারপরে গিয়ে তিনি ডিভোশনটাকে বাড়িয়ে আজকে এতগুলো মন্দির তিনি করেছেন সেই বর্ষে। এবং যদি আমরা তারও আগে যাই, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি কিন্তু সেই সময়, মানে তার আগে তার বাবা ভক্তি বিনোদ ঠাকুর, তিনি তখন একজন রেলের ভীষণ বড় অফিসার। তার নামে রেল লাইন করে দেওয়া হয়েছিল, তিনি বলেছিলেন চাকরি ছেড়ে দেবে বলে। তিনি প্রতিদিন কাজকর্ম শেষ করার পরে রাত্রিবেলা বসে বসে জব করতেন, তার ভালো লাগতো। আজকে তার জন্যই আমরা ইসকনকে পেয়েছি, এত বড় প্রতিষ্ঠানকে পেয়েছি। কিন্তু তিনি কিন্তু তার কর্মটা করতেন। কর্ম ছেড়ে বসে থাকতে ভগবান নির্দেশ দেয়নি, আমরা কারা? এবার আমাকে 2-1 জন মনীষী বলে দিল ভাই সব ত্যাগ দো, সব ত্যাগ করে দিলাম, তারপর পেটটাকে চালাবে। তুমি তো জ্ঞানটা দিয়ে 2 দিন পর চলে যাবে, আমার পেটটা চলবে কি করে? আমি কর্মও করব, বাট কর্মের তারিখ হাঁটা, মানে কিরকম কর্ম করতে বলে ভগবান। ধরো তুমি আমার কাছে এসে, সাপোজ একটা ধরো কেউ আমার কাছে খাবার চাইছে, ভিখারিই চাইছে, ঠিক আছে। এবার আমি নর্মাল কেউ হলে, ধরো সে কি করলো, একটা কেকের প্যাকেট কিনে তাকে দিয়ে দিল, তার সেবা হলো, তো তার পেটটা ভরলো। এবার আমি যেহেতু ডিভোটি বা বৈষ্ণব, আমার ব্যাগে সবসময় ধরো কৃষ্ণের প্রসাদী কিছু ফল থাকে, নয় কেক থাকে, নয় মিষ্টি থাকে। আর আমার কাছে কেউ হাত পাতলো, আমি ওই প্রসাদী কেকটা দিলাম। তুমি দোকান থেকে কিনে ওকে কেকটা দিলে, আমি ওকে প্রসাদী কেকটা দিলাম, দুটোতেই তোর পেটই ভরবে, তোমার উদ্দেশ্য সফল হবে তো, মানব সেবা হলো তো। বাট আমি ওকে এক্সট্রা কি দিলাম, একটা প্রসাদী জিনিস দিলাম, তার ফলে ওর ইহজন্মটাও হলো, পরের জন্ম হলো। প্রসাদটা খেতে খেতে একদিন ওর মধ্যে ভক্তি আসবে, আর একদিন কেউ একটা ভালো মানুষ তৈরি এটা হবে। তো জানলে। হ্যাঁ, ওর জানার দরকার নেই। যেমন ধরো তোমার জ্বর হয়েছে, তোমার জ্বর হয়েছে, তোমার ভাইয়েরও জ্বর হয়েছে। এবার তোমাকে আমি বলে দিলাম এই প্যারাসিটামলটা খাও, জ্বরটা কমে যাবে। তোমার ভাইকে বললামই না, ওর এত জ্বর, ওকে বললামই না, কিছু একটা খাই দিলাম, জ্বর তো দুজনেরই কমবে। কেউ জেনে খাক, কেউ না জেনে খাক, ওষুধ তো কাজ করবেই। আমি তো জানি, ও না জানো, আমি তো জানি। এই যে আমার রথে প্রচুর প্রসাদ আমরা বিতরণ করি, সেটা নর্মাল ঠাকুরকে দিয়ে রান্না করিয়েই আমরা দিই দিই না, তার সাথে জগন্নাথের প্রসাদ মিশিয়ে দেওয়ার মধ্যে, তার ফলে সবটা প্রসাদ হয়ে গেল। এবার যারা এমনি বসে খিচুড়ি খেত, তারা বসেই খিচুড়ি খাচ্ছে, পেটও ভরছে, বাট তার সাথে প্রসাদটা মিশে গেছে, তো এক্সট্রা অ্যাডভান্টেজ হয়ে গেল। আমি জানি তো, আমি ওকে প্রসাদ খাইছি। দ্যাটস কর্ম উইথ ধর্ম। এটা হতে হবে এখনকার দিনের ট্যাগলাইন। কর্ম ছাড়াও ধর্ম না, আবার শুধু ধর্মও না। শুধু ধর্ম আমাদেরকে গোঁড়ামি শেখায়। শুধু ধর্ম যখনই তুমি করবে, তখনই তোমার হিন্দু, মুসলিম, খ্রিস্টান, হ্যানা ত্যানা গোঁড়ামিতে চলে যাবো আমরা। নো, ধর্ম অনেক ব্রড, সেখানে কোনো লিমিটেশন নেই। মেন্টালিটিতে লিমিটেশন, মেন্টালিটিটা ক্লিয়ার রাখতে হবে আমাদের। তো সেখান থেকে ধর্ম আমাদের উদার হতে শেখায়, সংকীর্ণতা শেখায় না।
কিন্তু এখন আমাদের যে যুগ, আমাদের প্রত্যেকের লাইফস্টাইল অনুযায়ী আমাদেরকে সেই খরচা তুলতে হবে, আমাদের সেই লাইফস্টাইল মেনটেন করতে হবে, আমাদের আগে যেতে হবে, তাই আমাদের কর্ম উইথ ধর্ম। বর্তমানে একটু সময় কথা বলি। নিশ্চয়ই। বর্তমানে অনেক রকমের বিষয় আমরা দেখতে পাই, যেটা হচ্ছে ইয়াংদের ব্রেকআপ হচ্ছে, হুম, বিয়ের পর পরকীয়া হচ্ছে, তারপর এটা চেঞ্জেস কোনোভাবে হতে পারছে না, হুম, বা তারা এখন দিয়ে বেরোতে পারে না। বেরোতে পারে। তো ম্যাম, আপনি অ্যাজ এ অ্যাস্ট্রোলজিও কাজ করছেন, হুম, আপনি তা আপনার কাছে কি মনে হয় যে এখানে মানে আপনি খালি অ্যাস্ট্রোলজি না, আপনি সংখ্যাতত্ত্ব নিয়েও আছেন, হ্যাঁ। তো ম্যাম আপনার মনে হয় না কি এখানে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ হুম, চর্চা এবং যদি সংখ্যাতত্ত্ব রাখা যায়, তার জন্য বর্তমান সময় এরকম হচ্ছে বা বছরটার জন্য হ্যাঁ, এরকম হতে পারে? দেখো একটা হচ্ছে আমরা ওই যে বললাম সংখ্যাতত্ত্ব, এই জিনিসটা আমরা মানি আর না মানি আমাদের সাথে প্রত্যেকের সাথে ইনক্লুডেড। হ্যাঁ। এমন নয় যে আমি এটা মেনে কারোর চেম্বারে গেছি বলে আমার সাথে কাজ করে, কেউ না মেনে ঘরে বসে আছে বলে তার সাথে কাজ করে না, এমনটা না। টাইম আমাদের সংখ্যা বা নাম্বার আমাদের প্রত্যেকের সাথে ইনক্লুডেড। হুম। যেমন আমাদের নাম্বার ওয়াইজ যদি আমি বলি, এই বছরটার একটা নাম্বার আছে 2026, এটাকে যদি এক করি আমার আসলে টোটাল আসছে 1, মানে সূর্যের বছর। সূর্য মানে কি? ওয়ার্ক। সূর্য আকাশে যখন উঠছে, বস, আই এম দ্য বস ইন নেচার। তো আমি ওপরে চলে গেলাম, এবার তার মানে কর্ম, সূর্য সবসময় কর্মকে, পজিশনকে ডিনোট করে। তাই এই বছর অনেকের প্রমোশনস, কর্মের দিকে নতুন ব্যবসা, এগুলো খুব দেখতে পাবে। রিলেশনশিপ কেন? কারণ এটা একটা ইমোশনাল নাম্বার নয়। নাম্বার 1 ভীষণ মানে ওয়ার্কহোলিক হয়, তারা প্রচণ্ড কাজকর্ম নিয়ে মেতে থাকতে ভালোবাসে, ইমোশনসটা তাদের কম থাকে। তাই এই টাইপের নাম্বার যারা ক্যারি করে তাদের লাইফে ইমোশনস একটু কম থাকে। এবার তাই নয় কি এই বছরে সবার ডিভোর্স হয়ে যাবে, এমনটা একেবারেই নয়, এমনটা একেবারেই নয়। তো ডিভোর্স হওয়া আর না হওয়াটা কোনো ইয়ারের ওপরে ডিপেন্ড করে না। ডিপেন্ড করে ওটা হচ্ছে, ভাগ্যের উপর, ওটা হচ্ছে কর্মের তোমার উপর। এনার্জির ওপর ডিপেন্ড করে। আমার কাছে এরকম অনেকে আসে, ধরো এনার্জি পরপর কি করে ৩, কাজ হচ্ছে? ইয়েস এটাই কোয়েশ্চেন, যে পরপর ৩টে ব্রেকআপ হয়েছে, সে আবার একটা রিলেশন যাবে। আমি বলি, তুই এখন থাম, একটু ব্রেক নে। ধরো তুমি দেখবে একটা দেশলাইয়ের গেম হয়, ফেসবুকে দেখো যে একটা দেশলাই চালিয়ে দিল, পরপর দেশলাইগুলো জ্বলতে থাকছে জ্বলতে থাকছে, হ্যাঁ, এরকম সাজিয়ে দেয় হ্যাঁ, না হ্যাঁ, র্যাপিড, যে হ্যাঁ, একটা ধাক্কা দিয়ে ইট ফেলছে, পরপর হুম, পরপর হুম, হুম, পড়ে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ওটা কখন বন্ধ হবে? যখন মাঝখান থেকে একটু গ্যাপ করে দেবে, পুরো চেনটা বন্ধ হয়ে যাবে, হুম, রাইট? ঠিক। তোমার মাথায় যখনই পরপর নেগেটিভ ইভেন্ট ঘটছে, আজ ঝগড়া হয়েছে, কাল মারপিট হয়েছে, কালকেও বাপের বাড়ি চলে গেছে, শ্বশুর বাড়ি চলে গেছে, হ্যাঁ না তেনা দূর, তখন এগুলো চলছে, কিছু সময় ব্রেক নাও, স্টপ, কি করবো তাহলে সেই সময়? স্টপ। ওই টাইমটা দুজনে দুজনকে টাইম দাও। না, তুমি টাইম তোমার মতো দেবো থাকো, কিভাবে? তুমি তোমার মতো স্পেস দেওয়া স্পেস যেটা স্পেস সেটা, দাও। হ্যাঁ, হ্যাঁ। তার মানে তোমার চেনটা ব্রেক হলো। হুম। ওই যে আজ মারবো, আজ গিলে খাবো, আজ ওর মুন্ডু ফাটাবো, কাল ও আমাকে এই বলেছিল, ও বিয়ের প্রথম বছরে এই কথা বলেছিল, সব তখন দেখবে মনে পড়ে যায়। ওই ঠিক ওই স্পিডে দেশলাই জ্বলার মতো, হুম। মানে তখন সব বলে দেবে, যে ফার্স্ট দিনে দেখা হয়েছে কি বলেছে সেইগুলোও তখন কথা আসে, সব মনে পড়ে যায়। তাই তখন যখন দেখবে তোমার রিলেশনটা টক্সিক জায়গায় যাচ্ছে, দুজনেই স্পেস নাও। যখন সেই স্পেসটা দিয়ে দেবে, তোমার একটা সেলফ হিলিং হয়ে যাবে, যে তোমার মাথা থেকে ওগুলো বেরোবে যেন নেগেটিভ ছাড়া। তখন আবার তোমার মনে হবে ঠিক আছে, একবার চেষ্টা করে দেখি, একটু কথা বলে দেখি, তখন আবার রিবিল্ড হবে। কিন্তু আমাদের জেনারেশন কি করে, কেউ কাউকে স্পেস দেবে না। কেন উত্তর দিচ্ছ না, কেন ফোনটা ধরছো না, ঝগড়া তাও তোমার কথা বলতে ইচ্ছা করছে না, কেন 5 মিনিট হয়ে গেল, 5 রিপ্লাই মিনিট দিচ্ছ হয়ে না। রিপ্লাই দিচ্ছ না, তো মানে তুমি তার করছো ওই তুমি। চেনটাকে তুমি নিজেই আরো কন্টিনিউ করছো, তুমি ওই ব্রেকটাই নিচ্ছ না। তাই নিজেও ব্রেক নাও, ওকেও ব্রেক দাও, তাহলে দেখবে রিলেশনটা হেলদি হবে আবারও। কিন্তু আমরা কি করছি, না আমার এক্ষুনি চাই, এক্ষুনি, সেটা কখনোই পসিবল হবে না। এই যে এনার্জি, আর সবসময় উচিত নিজের এনার্জিটাকে ব্যালেন্স করে চলা সব সময়ের জন্য। এক তো আমরা বলি যাদের বিয়ে হয়নি এখনো, তারা নাম্বার ম্যাচ করে চেষ্টা করো যাওয়ার। ভালো কারণ নাম্বার কি হতে পারে? ভালো নাম্বার দেখো কম্পেটেবিলিটির উপর ডিপেন্ড করে, ভালো খারাপ কিছু না। আমার ধরুন বডি আমার আমার অ্যান্টি। আমার 9, হুম, আমার 27, হ্যাঁ, ঠিক আছে? 27 তাহলে আমি যদি যোগ করা হয় 9, নয়। 9 এর সাথে কার ভালো হতে পারে? দেখো ৯ এর সাথে তো একটা জিনিস আমি তোমায় বলি, দেখো ৯ এমন একটা নাম্বার, ইটস ভেরি পাওয়ারফুল নাম্বার। ৯ এর কাছে যেই আসবে তার বেনিফিট হয়। শুধু ৯ এর একটাই ডিসঅ্যাডভান্টেজ, যেটা বলা যায় প্রচণ্ড মাথা গরম, মানে চটচট মাথা গরম হয়ে যায়। এবার পরে হয়তো ঠান্ডাও হয়ে যায়, কিন্তু মাথা গরম হয়ে যাবে, এটা ৯ এর থাকবে। এবার ৯ এর সাথে নাম্বার 5 এর হচ্ছে খুব ভালো যায়। আর নাম্বার 3 হচ্ছে জীবন আলাদা হবে না। মানে মারুক, কাটুক, যাই করুক, আলাদা কোনোদিন হবে না যদি 3 নাম্বার 3 পড়ে। কারণ নাম্বার 3 আর 9 এর একটা ভীষণ কম্বিনেশন খুব ভালো। গুরু আর মঙ্গল। মঙ্গল হচ্ছে সব সর্টেড করে দেয়। কি প্রবলেম হচ্ছে ভাই? এভাবে, এভাবে করো, চলো। কাজ শেষ করো, খতম করো। আর নাম্বার 3 হচ্ছে গুরুর নাম্বার, ও সব শুরু করে, কিন্তু ফিনিশ আপনি করতে 2 পারে না। বললেন। 2 না 3। 3 বললেন। 3 আর 5 5 ভীষণ ভালো কম্প্যাটিবিলিটি দেবে। 2 যদি হয়? 2 হচ্ছে একটা ইমোশনাল নাম্বার,
2 কি করে, 2 ভালো হবে কিন্তু একটু অ্যান্টি হয় নাম্বারটা কিছুটা। কিন্তু ওর ইমোশনটাকে বোঝার জন্য 9 সবসময় রেডি থাকে না। 2 হচ্ছে একটু ইমোশনস, মানে একটু আমাকে বুঝবে, আমাকে একটু ভালোবাসবে, আমাকে একটু মিষ্টি করে কথা বলবে। আর 9 তো অল টাইম কাজের মধ্যে থাকে। অ্যাগ্রেশন, কাজ, নতুন প্রজেক্ট, নতুন কি আরো বেটার করব। ও নিজেকে এক্সপ্লোর করতে ভালোবাসে। সেই সময় ওর এই ইমোশনস গুলো ওর খুব তাড়াতাড়ি চলে যায়। নাম্বার 9 এর লাইফ যদি তুমি দেখো, তুমি দেখবে তার লাইফে আত্মীয়রা দূরে যাবে, আত্মীয়-স্বজনের ঝগড়া হয়ে যাবে, সব পিছন থেকে বাঁশ দেওয়া লোকজন। মানে নাম্বার 9 যদি বাঁশগুলো একসাথে রাখতো, এতদিনে বাঁশ বাগানো যেত। নাম্বার 9 এর এটাই ডেস্টিনি। তাই এটা নাম্বার 9 কে হতেই হবে। আর হনুমানজির নাম্বার, মানে ভাঙবো তবু মচকাবো না। আমি এগিয়ে যাবো। আর হনুমানজির ব্লেসিংস এ 9 কে হারানো সম্ভব নয়। তার কারণ নাম্বার 9 এমন একটা নাম্বার, নাম্বার 9 এর সাথে 1 প্লাস করো 10। 10 তাহলে 1 আবার ফিরে আসলো, 10 কে হুম প্লাস করলে 1। হুম নাম্বার 9 প্লাস 2 করো, 9 প্লাস 2 11 11, আবার 1 আবার 2 ফিরে আসলো। মানে নাম্বার 9 এর সাথে যেই যুক্ত হবে, নাম্বার 9 নিজেকে ভুলে গিয়ে তার মতো হয়ে যায়। কারণ নাম্বার 9 এর কাছে যে আসবে তার বেনিফিট। নিজেকেও ভুলে যায় তখন। নাম্বার 9 একটা হেল্পফুল নাম্বার, সবাইকে হেল্প করে। 9 এর সাথে 3 যোগ করো, চলে আসবে তোমার আবার 3, 12 চলে আসবে, 3 হয়ে যাবে। তো কিন্তু নাম্বার 9 কে যে অ্যান্টি করতে যাবে, 9 ইন্টু 1 হয়ে যাবে 9, 9 ইন্টু 2 18, যোগ করো 9, 9 ইন্টু 3 27, যোগ করো 9। 9 কে যে ভাঙার চেষ্টা করবে, 9 তাকে শেষ করে নিজে আবার ফিরে আসবে। তো 9 এর সাথে ভালোই খুব ভালো, খারাপ হলে তো মানে তুমি এই ভাই ফিনিশ। প্রশংসাটা কি আমার 9 বলে? আমিও নাই, আমার অনেক ক্লায়েন্ট আছে 9, আমার নামে 9, টাইটেলে 9, মূলাঙ্ক 9, ভাগ্যাংশ 9, অল 9। আমি ওভার চার্জড। তো আমার সবসময় কাজ, আমি প্রচুর কাজ করতে একসাথে ভালোবাসি, আমার খুব ভালো লাগে, আমি কাজের মধ্যে থাকি। তাই জন্য আমি তোমাকে লাইফ এক্সপিরিয়েন্সগুলো বলতে পারলাম যে নাম্বার হ্যাঁ, মানে 9 এর খুব হিস্ট্রি সিমিলার। সিমিলার। এটা তোমার নয়, আমাদের যত 9 আছে আজকের পডকাস্টে যারা দেখবে, তত 9 এর লাইফ হিস্ট্রি খুলে নাও। তারা মানে শক্ত হয়ে গেছে। এত বাঁশ খেয়ে, খেয়ে তারা সব শক্ত হয়ে গেছে। এবার তারা এত শক্ত হয়ে যায়, তখন আর তাদের এই ইমোশনস গুলো কাজ করে না। এবার না, ধরুন একটা 2 কে নিয়ে এসছে বউ হিসাবে, বা ফ্যামিলি থেকেও 2 আছে, এবার সে বলছে চলো না আজকে একটু যাই। কি বললে? আমার এখন এই কাজটা আছে। সে তখন ভাবে আমার জন্য তার টাইম নেই। তাই একটু ক্ল্যাশ লাগে। বাট হুম। সেটা একেবারে যে খুব ঝগড়ার এবার মাত্রায় 9 যাবে 9 এমনটা হলে নয়। কি হবে? 9 9 হলে তখন একটু বুঝতে হবে দুজনকে। পেয়ারিং খুব ভালো হয়। কিন্তু ওই অ্যাগ্রেশনটাকে কন্ট্রোল রাখতে হবে। মানে একজন যদি খোঁজে যায়, একজনকে তখন একটু বুঝতে হবে। নাহলে কিন্তু মুশকিল। কারণ দুজনেই তো রাগের নাম্বার না? রেগে গেলে তখন সেটা খারাপ হুম। জায়গায় চলে যাবে। তাই তখন সেক্ষেত্রে একটু ব্যালেন্স হতে হবে। একটু নিজেদেরকে বুঝতে হবে, বাবা কখন খোঁজে গেছে, ও আমার মতনই, একটু চুপ থাকি আমি। পরে দেখে নেবো ব্যাপারটা। এই ব্যালেন্সিংটা হবে। আর নাম্বার 9 ভেরি হেল্পফুল একটা নাম্বার। নাম্বার 9 যদি মানে অ্যাগ্রেশনটা ভালো জায়গায় কাজে লাগায়, ভীষণ মানে ওর সাকসেস কেউ আটকাবে না। কিন্তু নাম্বার 9 ই যদি খুব খারাপভাবে নিজের লাইফ লিড করে, মদ খাচ্ছে, নেশা করছে, জুয়া খেলছে, খারাপ কাজ ইনক্লুড করছে, তো ওকে গুগলে সার্চ মারলেও খুঁজে পাওয়া যাবে না। মানে একদম ডিলিট। পুরো ইউনিভার্স ডিলিট করে দেবে ওকে। মানে ওর কেরিয়ার একদম শেষ। আর হনুমানজির নাম্বার, ডিভোশন তো থাকতেই হবে। আর নাম্বার 9 এর মানে দুর্দান্ত রেমেডি হচ্ছে হনুমান চল্লিশা। কোনো অ্যাস্ট্রোলজার, কোনো নিউমোলজিস্ট কারো কাছে যেতে হবে না। বিলিভ করো না করো, রোজ একবার হনুমান চল্লিশা পড়ো, নট পড়বো। শুনো। শুনো না। কারণ হনুমান চল্লিশায় আছে জইয়ে পারে হনুমান চল্লিশা, নট জইয়ে শুনে হনুমান চল্লিশা। তো জইয়ে এখন একটা ট্রেন্ড হয়েছে, আমি তো ঘরে সারাদিন হনুমান চল্লিশা চালিয়ে রাখি। নো, একবার, সারাদিন কেউ চালাতে পারেনি তোমাকে। তুমি একবার অন্তত হনুমান চল্লিশা পড়ো, লাইফটা জাস্ট পাল্টে যাবে। কারণ হনুমানজির এটাই নাম্বার ছিল, তার ছোট থেকে স্ট্রাগল, বাট তাকে কেউ দমাতে পারেনি। তাই যত আমরা হনুমান চল্লিশা পড়বো আমাদের জন্য ভীষণ গ্রোথ। আমি বেশি নিয়ম বলছি না, বাট এটা 9 এর জন্য ভীষণ ভালো। 1 এর জন্য যেমন ক্ষতি কি শুদ্ধতে আছে 9 এর? ক্ষতি হচ্ছে অ্যাক্সিডেন্ট, লেগে যাওয়া, দুমদাম লেগে যাওয়া, রক্তপাত হওয়া, ব্যথা পাওয়া, এগুলো নাম্বার 9 এর থাকে। তাই নাম্বার 9 এর যেহেতু অ্যান্টি ইয়ারগুলোতে, যেমন নেক্সট ইয়ারটা নাম্বার 9 এর একটা অ্যান্টি ইয়ার আসছে। তো সেজন্য কি করবে, খুব একটা ছোট্ট রেমেডি দিচ্ছি। যদি মানে চেষ্টা করবে মাসে একবার নিয়ারেস্ট কোনো হসপিটালে গিয়ে ৫ মিনিট ১০ মিনিট বসে ওখানকার কফি থেকে একটু কফি খাওয়া বা জল খাওয়া, খেয়ে চলে আসো। মাসে একবার যেকোনো হসপিটাল, নার্সিংহোমে চলে যাও, রিসেপশনে বসে থাকো। তোমার যদি হসপিটালে ভর্তি থাকে কপালে ওই সময়টা, ওটা কেটে যাবে। কারণ হসপিটালে বসছো, ওখান থেকে জল খাচ্ছো, ওটা কেটে যাবে। নেক্সট ইয়ার যারা 9 আছো, নেক্সট ইয়ার 2 এর সাল আসছে, 2 টাও একটু অ্যান্টি এফেক্ট দেয়। তো সেই সময় অ্যাক্সিডেন্টের প্রবণতা বাড়বে। তাই নাম্বার 9 সবসময়ের জন্য 2 মাসে একবার হলেও হবে হসপিটালে। আর না হলে সুগার টেস্ট করে নাও ঘরে বসে, যদি রক্ত গরম থাকে, সুগার অ্যাকুপাঞ্চার। টেস্টের সময় ব্লাড যাচ্ছে, তো ওটা কেটে যাবে। তো এইভাবে ছোট, ছোট রেমেডি দিয়ে আমরা এটাকে নিউট্রালাইজ করে থাকি। সবসময় যে তোমাকে স্টোন, ক্রিস্টাল করতেই হবে এমনটা নয়। ছোট, ছোট এরকম রেমেডি দিয়ে আমরা এগুলো করতে পারি। তো এগুলো ভীষণ এফেক্টফুল হয়। কারণ দেখো তোমাকে আমি চিনি না। নাম্বার দিয়ে তোমার ফিচার্সগুলো বলতে পারছি। কারণ তুমি যেই সময় জন্মেছো, সেই সময় সেই প্ল্যানেটের যে অবস্থান, সেটা তোমার চরিত্রে রিফ্লেক্ট করবেই, কিচ্ছু করার নেই। আর নাম্বার 5 এমন একটা সুন্দর নাম্বার যে সবার সাথে চলে।
যেমন এখনকার দিনে সবাই চায় ডেটগুলো, যেমন অনেক সেলিব্রিটির বেবি হওয়ার ডেট ঠিক করি, যে এই ডেটটা হলে বাচ্চার চার্টে এই যেমন কেমন নাম্বারগুলো কেমন আসছে। সেলিব্রিটি না নাম শোনা যেত? হ্যাঁ, না নামগুলো আমি বলতে পারছি না অন ক্যামেরা। আমি জানি বাট এটা একদমই না, হ্যাঁ, বলবেন না। বাট ওই তাদের যখন আমি কিছু সিলেক্ট করছি, তো তখন সেক্ষেত্রে আমরা দেখছি যে কোন নাম্বারগুলো পেলে ওর ভালো হয়। বাট আমরা তার সাথে এই কথাটাও বলি, পুরোটাই তোমার হেলথ কন্ডিশনের ওপর। হয়তো তোমার হেলথ কন্ডিশন বিগড়ে যাচ্ছে, আর তুমি বলছো না আমাকে কেয়াদি বলেছে যে ওই ডেটে করাতে হবে। তো এরকম প্রেশার না, এটা তো পুরোটাই ডিভাইনের হাতে। বাট এখন তো সিজারিয়ান বেবি বেশি হয়, আমাদের হাতে অনেকটা টাইম থাকে। তো সেক্ষেত্রে ডাক্তারই বলে আপনার কোনো প্রেফারেবল ডেট থাকলে আপনি নিতে পারেন। তো সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে 6 এর প্রবণতাটা অনেক বেশি, বলে যে 6 হলে ভালো। বাট দেখো 6 সত্যিই ভালো, আমাদের ভেনাস আমাদেরকে লাক্সারি দেবে, আমাদের কম পরিশ্রমে অনেক কিছু পাইয়ে দেবে। কিন্তু 6 এর একটা জিনিস আবারও বলবো, যে 6 হয় তাদের, যেহেতু 6 হচ্ছেন অসুরগুরু শুক্রাচার্য, যেহেতু নাম্বার 6 হচ্ছেন অসুরগুরু শুক্রাচার্য, যেটা 3 হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। তাই অসুরগুরু শুক্রাচার্য যেহেতু তোমার লাইফে যখন আসছে, আসুরিক প্রবৃত্তিটাকে বাড়িয়ে দেয়। মানে তোমার লোকের কথা না শোনা, বড়দেরকে ডিসরেসপেক্ট করা, নেশা করা, অন্য মেয়েদের সাথে মাল্টিপল সম্পর্ক রাখা। তো তখন তোমাকে একটু মাথায় রাখতে হবে যে এই জায়গাগুলো যাতে আমি না করি, তবে আমি আমার লাক্সারিটাকে সুন্দরভাবে এনজয় করতে পারবো। আদারওয়াইজ ওই গাড্ডাগুলোতে যদি পড়ে যাও, তখন পুরো লাইফটা হেল করে দেবে। তাই প্রত্যেকটা নাম্বারই গুড অ্যান্ড ব্যাড এফেক্ট থাকে, সেটাকে নিউট্রালাইজ করা যায়, সেটার রেমেডি আছে, ম্যানিফেস্টেশন আছে, ক্রিস্টাল আছে। তো সেভাবে আমরা করতে পারবো। আমার বর আমার অ্যান্টি নাম্বার, বাট স্টিল আমরা 5 ইয়ার্স রিলেশনে আছি, বিয়ে হয়েছে, চলছে সংসার। মানে অ্যান্টি নাম্বার মারপিট হয়, মানে এরকম ব্যাপার না? মারপিটও না, আমি হয়। জিজ্ঞেস করছি ব্যাস, হ্যাঁ কিছু গো, তো হয়। মানে হয়। হয় না তাহলে দেখো, অ্যান্টি নাম্বারের হবেই, একটা হবে। এফেক্ট থাকবে, কিন্তু আলাদা হব না। কারণ আমরা আলাদা সেই হবে। হ্যাঁ, আলাদা হব না। কারণ পুরোটাই তোমার মেন্টালি গো। মানে হ্যাঁ। তুমি না, যদি আপনার মনে হয় না যে এই যে নাম্বারগুলো আমাদের আছে, বা হুম, আপনি যেগুলো বললেন, হুম, সেখানে দাঁড়িয়ে যদি আমি এগুলোকে একদম সরিয়ে দিলাম, হ্যাঁ, ঠিক আছে? হুম, সরিয়ে দিয়ে আমি তোমার সাথে ভালো থাকবো, তুমি হুম, আমার সাথে ভালো থাকবে। একদম, একদম। এটা যদি ভাবা যায়, মানে তো কিরকম, সেখানেও তো ভালো হতে পারে। সেটা তো যেকোনো রিলেশনের কমন, এটা থাকতেই হবে। এটা থাকতেই রিলেশনে হবে। আসছো মানে এটা ভেবেই আসবে যে আর তোমার ছেলেদেরকে চুপ হ্যাঁ, থাকতেই হবে। মানে ছেলেদেরকে চুপ থাকতে হবে না। কথাটা হচ্ছে দুজনকে মিলে আমরা কোনো ডিসিশন নেব, বা আমাকে তুমি স্পেস দেবে, তোমাকে আমি স্পেস দেব। আমার আর আমার হাসব্যান্ডের এটাই বন্ডিং, হুম, যে আমি ওকে স্পেস দিই। ওর যদি কখনো মনে হয় একা বাইক নিয়ে পুরুলিয়া যাবে, তো যাক, সেখানে আমি কাঠি করি না। আবার ও জানে আমার বউকে যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে পুরীতেই বসে রয়েছে, তো সেটাতেও ও কাঠি করে না। তো ওকেও আমি ওর স্পেস দিই, ও আমাকে আমার স্পেস দেয়। কিন্তু বিলিভ এটা আছে হুম। যে আমাকে ছাড়া ও যদি 10টা 20টা মেয়ের সাথে ঘুরেও আসে, বাট ওর দিনের শেষে আমাকেই খুঁজবে। সেরকম আমারও এই বিলিফটা আছে, আমি যদি 20 দিন পরেও মন্দির থেকে বাড়ি ফিরি, ও জানবে যে কেয়া কাজেই গেছিল। আর আমি এরকম না বলে বলে প্রচুর জায়গায় চলে যাই, এসে ওকে বলি জানিস তো অমুক মন্দিরে ছিলাম, অমুক মন্দিরে ছিলাম, এরকম করি আমি আমার কাণ্ডটা। তো ও সেটাকে অ্যাকসেপ্টলি না, আমাদের বিয়ের শুরু থেকে আমরা সেটাকে বলে নিয়েছি। তো এটা কখনোই না যে ছেলে বলে তোমাকে এটা করতে হবে, মেয়ে বলে। প্রত্যেকে জানবে তোমার কর্মাস আমি ভাগ নেব না, আমার কর্মাস তুমি ভাগ নেবে না। সো না। তোমার লাইফে আমি বিয়ে করে এসেছি বলে আমার ইচ্ছেগুলোকে আমি চেপে দেবো, আর তোমারটাই চলবে, এটাও চলবে না। আবার তোমারটা করতে গিয়ে আমারগুলোকে মেরে ফেলবো, এটাও চলবে না। দুটোই থাকবে, দুজনে দুজনের মতো করে সেটা সেট করে নেব। এটা হচ্ছে যেকোনো রিলেশনের জন্য মানে মূল মন্ত্র। মূল মন্ত্র। এইবার নাম্বার কেন আমাদেরকে হেল্প করে তাহলে? নাম্বার হলে আমি জেনে যাচ্ছি যে তোমার এই ধরনটা থাকবে। ধরো আমি জেনে যাচ্ছি যে তোমার মাথা গরমের একটা ধরন আছে, এটা আমি নাম্বার থেকে জেনে গেছি। তাই আমি কোনো কিছু ধরো তোমাকে রাগের মাথায় বলবো না, যখন তুমি ঠান্ডা থাকবে তখন বলবো। তার ফলে হুম। রিলেশনটা লং লাস্টিং যাবে। নাম্বার আমাদেরকে গাইড করে, নাম্বার আমাদের ডেস্টিনি তৈরি করে না, গাইড করে। এবার নাম্বার যখনই আমাদের কাছে তোমরা আগে আসছো, আমরা গাইড করে দিচ্ছি, দেখো এরকম ফেজ আসতে পারে, ওই টাইমগুলো এভাবে ট্যাকেল করবে, এই জায়গাগুলো। তখন তোমার একটা আইডিয়া হয়ে গেল, তো তুমি সেভাবে তার সাথে বিহেভ করছো, ফলে তোমার ওই এফেক্টটা কেটে যাবে। অ্যান্টি নাম্বারে কি আমার কাছে আসে না, প্রচুর লোক আসে বিয়ে করে, যে আমার নাম্বারটাই অ্যান্টি, আমি কি করবো? কিছু করার নেই, তাকে আমি তখন বলি যে এই জায়গাগুলো এরকম করবে, বা ঘরে এই জায়গায় এই জিনিসটা রাখবে, এফেক্টটা কম থাকবে, বা তুমি এই দিনটা এই কাজটা করবে। ছোট ছোট রেমেডি যেগুলো ঘরে হয়, সেগুলো তাকে বলে দিই, তখন সে সেগুলো ইউজ করে। আর ক্রিস্টাল তো আছেই আমাদের সাপোর্টের জন্য। ক্রিস্টাল নিয়ে একটু কথা বলি হ্যাঁ, তাহলে। হ্যাঁ, ক্রিস্টাল নিয়ে এই কথা বলি। ক্রিস্টালটা না আমি ঠিক বিশ্বাস করি না। ওকে, আমি কেন ওকে, বলছি এই ওকে, কথাটা? আমি একবার পাইরাইট পড়েছিলাম। ওকে। মানি ম্যাগনেট বলা হয় এটাকে। হ্যাঁ, হ্যাঁ, পড়লেই হ্যাঁ। নাকি টাকা হ্যাঁ, হ্যাঁ, টানতে হ্যাঁ, থাকে। হ্যাঁ। আমার কিচ্ছু হয়নি। ওকে। ওতে আমার শরীরটা না ঠান্ডা হয়ে যাচ্ছিল। হুম, আচ্ছা। মানে মনে হচ্ছিল না এটা ভাই, মানে শরীরটা লেথার্জি কেমন হয়ে একটা যাচ্ছিল। লেথার্জিতে বড় কথা, ভালো লাগছে না মানে। দেখো আমি একটা বলি, নাম্বার আমি আগেই বলি, এটা তোমার পডকাস্টের মাধ্যমেও তুমি বলতে পারো লোককে, যে ক্রিস্টাল মানেই এটা জুয়েলারি নয় যে আমি কিনে পরে নেব। এটা না, কখনোই আমাদের নয়। তো দেখায় না হ্যাঁ, যে ওটা ওটা পড়লে আজকাল যায়, টাকা কিন্তু আসে। ওরকমটা ব্যাপারটা নয়। পাইরাইট হচ্ছে শনিকে রিপ্রেজেন্ট করে, লোহাটা। হুম, এইবার ওটা ধরো নাম্বার 1 এর কেউ পরে নিয়েছে, হুম। তারপরে শেষ। কারণ নাম্বার 1 শনি আর সূর্য পুরোপুরি অ্যান্টি,
যুগ যুগ ধরে অ্যান্টি, হ্যাঁ, কারণ শনি ছেলে সূর্য পিতা, আর পিতা। তাদের বন্ডিং কোনোদিনই হয়নি। হয়নি। এবার আমি ওয়ান হয়ে আমি অ্যান্টি ক্রিস্টাল পরে বসে রয়েছি, আর আমি বলছি আমার কাজ হয়নি, কি করতে হবে? কিন্তু আমি তো 9 ছিলাম। এবার তুমি নাই, তোমার চার্টে কোথায় কে বসে আছে সেটা দেখতে হবে না? তুমি না জেনে একটা তুম করে পড়ে নিলে হয়ে যাবে কি? তোমার মূলাঙ্ক, তোমার ভাগ্যাঙ্ক, তোমার যে চার্টে কোথায় কে বসে রয়েছে না দেখে তুমি একটা পাইরেট করে নিলে, কি ঠিক, করে ঠিক, হবে? ঠিক। হবে না। এটা আমি কোনদিন ভাবিনি হ্যাঁ, কিন্তু এটা তুমি কখনো ভাবোনি। কিন্তু ওটাই তো, যে ক্রিস্টাল তখনই পড়বো আমরা যেটা আমি আমার জন্য সুদিং। এবার ক্রিস্টাল আমাকে নেগেটিভ এফেক্ট দেবে না। যেমন রত্ন আমাদেরকে নেগেটিভ করে দেয়, ক্রিস্টাল খুব কম নেগেটিভ দেয়। হয়তো কাজই করবে না, বসে থাকবে চুপচাপ অ্যান্টি হলে। কিন্তু ও তোমাকে নেগেটিভ খুব কম করে। কারণ ক্রিস্টাল একটা আমাদের উপরত্ন বলা হয় এটাকে। সংখ্যায়ও অনেক বেশি থাকে। যেমন আমার হাতে একটা রয়েছে। এখানে যেহেতু আমি স্পিরিচুয়াল লাইনে আছি, তাই জন্য এখানে আমার একটা রুদ্রাক্ষ দিয়ে আমার সিট্রিন করা আছে। আমি বললাম আমি 9, 3 এর সাথে আমার খুব ভালো বন্ডিং। 3 and 9, 3 ইজ বৃহস্পতি, এখানে সিট্রিন আছে, বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করে, অল টাইম আমাকে গুড ডিসিশন নিতে হেল্প করে, কারণ গুরুর কাজ করে ও আমাকে। গুরুর কাজ করে, এবং রুদ্রাক্ষ আমাকে অল টাইম পিস অফ মাইন্ড দেয়, স্পিরিচুয়ালিটি দেয়। তো এটাকে আমি পড়ি, ক্যারি করি, আমার ভালো লাগে, আমার গুড এনার্জি লাগে। তো আমি যদি সেই অ্যানালিসিস না করে ক্রিস্টাল পড়ি, আর তার থেকেও বড় কথা ক্রিস্টালের মান, একই ক্রিস্টাল ভিডিওতে তোমাকে দেখাচ্ছে মানি ম্যাগনেটে, তুমি দেখবে এটা কিন্তু সিট্রিন, কিন্তু দেখো এটার মধ্যে কোনো ইয়েলোইশ ভাবই নেই। এটা না। অরিজিনাল একদম পুরো কোর থেকে বানানো। এবার যখন আমি লুক্রেটিভ করার জন্য এর মধ্যে ডাই মেশাচ্ছি, কালার করে হলুদ করে দিয়েছি সিট্রিনটাকে, বৃহস্পতি হলুদ, একটা ম্যাচ খাওয়াতে হবে, পুরো কালার করে করে হলুদ করে দিয়েছি। ও তোমার লাইফে কি কাজ করবে? ও তো অলরেডি ডাই হয়ে গেছে, ওর মান কমে গেছে, তো কাজটাও সেরমই হবে। যখন তুমি পিওর ক্রিস্টাল পড়বে প্লাস্টিক ছাড়া, আজকাল প্লাস্টিকেরও প্রচুর বেরিয়ে গেছে, লোকে বলে এই তো পড়েছিলাম কাজ হয়নি। না, আমার কাছ থেকে যারা ক্রিস্টাল নিয়েছে তারা প্রত্যেকে, আমি যাতে মানে, আর ক্রিস্টালের একটা চার্জিং এর ব্যাপার থাকে। এমন না যে কিনে পড়ে নিলাম, আমি হয়তো দুটো একটার সাথে একটা ফ্রি পাচ্ছি কিনে নিয়ে চলে এলাম, 2-3টা ঝুলিয়ে নিলাম গাদায়, আবার বিশাল ব্যাপার না। এগুলো এই টোটাল আমার ক্রিস্টাল, যেমন আমি বিলিভ করি যেহেতু জগন্নাথ দেবকে, টোটাল ক্রিস্টাল আমার অর্ডার হয়ে আসার পরে ওগুলোকে আমার জগন্নাথ দেবের মন্দিরে যায়, পুরীতে ওটা চার্জ আপ হয়, তারপরে আমি পাই। আমার প্রত্যেকটা ক্রিস্টাল, আমার যত ক্লায়েন্টকে আমি দিই, এটা মানে আমার এটা কি লাইফ টাইম তো না? লাইফ টাইম না, লাইফ টাইম না, এটা লাইফ তো টাইম আমি কি করে করে দিলাম হবে? তো। এইবার এটা আবার কখন লাগবে? ধরো যখন ক্রিস্টাল ছিঁড়ে যায়, অনেকের তো ব্রেসলেট ছিঁড়ে যেতে পারে। তো আমার থেকে যখন আমি কাউকে, আমার চেম্বারে কাউকে যখন আমি ক্রিস্টাল দিই, 2 বার পর্যন্ত ছিঁড়ে যাওয়াকে আমরা রিবাইন্ড করে পুরো চার্জ আপ করে আবার তাকে ফেরত দিই। 2 বার পর্যন্ত। বাট নরমালি এরকম একদিন করে ক্রিস্টাল ছেড়ে না। কারণ তো 1 বছর পরে ছিল, কারো 6 মাস পরে গিয়েছিল। আমার কাছে তাকে সে নিয়ে আসে, যে কটা আছে সেটা আবার কোম্পানিতে পাঠালে ওরা আবার সেটা রিবাইন্ড করে আমাকে দেয়, আমি আবার চার্জ আপ করিয়ে ওকে দিই। এবার যেটা মান্থলি ক্লিনিং হয় সেটা সে সেলেনাইট বোলের ওপর রেখে করতে পারে, বা আগেইন পিঙ্ক সল্ট, সেখানে যদি একটু জল নিয়ে কাঁচের বাটিতে রেখে দেয় 2 ঘন্টা, তাতেও হয়। কিন্তু সব ক্রিস্টাল আবার জলের সাথে যায় না, তাই অনেককে আমরা বলি সেলেনাইট একটা বোল কিনে নিন, তার উপর একটা সারা ফ্যামিলির ব্রেসলেট তুমি চার্জ করতে পারবে একটা বলেই। তো তার মধ্যে রেখে দাও 2 ঘন্টা, তুলে নাও ব্রেসলেট, এই তো সিম্পল প্রসেস। আর ও আর ম্যাম তোমাকে কি আপনার করে? আপনার সহযোগী। আপনার যে রত্নদ্বয়, হ্যাঁ, রত্নটা আপনি বললেন খারাপ করতে পারে। হ্যাঁ, রত্ন ওই যে বললাম ব্যাপারটা একটু বলবেন? রত্ন আমি বললাম রত্নের সাথে এগুলো কিন্তু অ্যান্টি না, রত্নর উপরত্ন হচ্ছে এগুলো। এবার রত্নের যে প্রচুর যে জোনটা, যে এই যে পান্না বলো যাই বলো, ওটার যদি সঠিক মান না হয়, আর সঠিক নিয়মে যদি ওটা ধারণ না করো, সঠিক মেন্টালিটিতে, বা তোমার মানে অ্যাস্ট্রোলজিক্যাল দশায় যদি সেই রত্ন অ্যান্টি যায়, তাও যদি তুমি সেটা করো, সেটা তোমার লাইফে ভীষণ ডিজাস্টার দিতে পারে। কিন্তু সেক্ষেত্রে উপরত্ন যদি তোমার কাজ নাও করে, সে কিন্তু থেমে যাবে ওখানে। কিছু কিছু ব্লকেজ দিলেও সে তোমাকে ওই লেভেলের ডিজাস্টার দেবে না, ও কাজই করবে না, বুঝতে থাকবে চুপচাপ। কিন্তু রত্নের ক্ষেত্রে এটা খুব মারাত্মক হয়ে যায়, যদি আমরা প্রপার চার্ট দেখে না দেখে ভুলভাল রত্ন পড়ে ফেলি, তাহলে খুব মুশকিল হয়। তার জন্যই আমি ক্রিস্টালটা বেশি প্রেফার করি। আমার খুব ভালো লাগে, একটা অনেকগুলো বিটস আসে, যেটা আমার বডিতে অনেকক্ষণ থাকে, যেটা দেখতে খুব ক্যাচি হয়, আর সবসময় আমার চোখে পড়ে। তো অনেক বিটস আমার চোখে পড়ে, তো আমি জানি আমি এটা কী কাজে নিয়েছি। তো ওটাকেও আমার মাথায় ম্যানিফেস্টেশনের একটা ওয়ার্ক আমার চলতে থাকে, যে গুড ডিসিশন, এটা দেখলেই আমার মনে হয় গুড ডিসিশন, গুরু আছে আমার সাথে, মানে কোনো ফিয়ার নেই আমার। তো এটা আসে, মানে এটা এটা আমার খুব এটা ভালো আপনি লাগে। মনের থেকেও, এবং আমরা শুধু যখন এটা স্কিনের সাথে আসবে, ইয়েস, তখন ইয়েস, রক্তের সাথে ইয়েস, মিশছে এটা। একদম। বডিতে অনেকগুলো বেশি রয়েছে না, হ্যাঁ। অনেকগুলো থাকছে। হুম। এক তো ক্যাচি, এক তো তোমার বডিতে সারাক্ষণ রয়েছে, আর এটা খুব ইজি টু হ্যান্ডেল, ভীষণ ভালো লাগে। একটা রত্ন তোমাকে শোধন করা, করার ব্যাপার থাকে, সেটা মানে আমার হাতে কোনো রত্ন নেই, কারণ আমি রত্ন এই এত আজকাল মার্কেটের এই ভিড়ের মধ্যে আমি এক তো আইডেন্টিফাই করতে পারি না ঠিক মতো, আর দ্বিতীয় কথা আমার রত্নের থেকে এটা আমাকে বেশি অ্যাট্রাক্ট করে ক্রিস্টালটা, তাই আমি ক্রিস্টালই পড়ি, আমার প্রচুর ক্রিস্টাল পড়ি, আমার খুব ভালো লাগে। মানে আমি যখন নতুন নতুন কম্বিনেশন করি, অনেক কম্বিনেশন আমার অ্যাট্রাক্ট হয়, আমি পড়ি, কিছুদিন পড়লাম, ওটা আমার বেশ একটা ভালো লাগলো, পড়লাম,
আমার ক্রিস্টাল খুব ভালো লাগে পড়তে, মানে এটা আমি খুব ক্রিস্টাল লাভার বলতে পারো, কারণ ক্রিস্টাল আমাকে খুব মানে পিস অফ মাইন্ড দেয় ভীষণ। আমার চেম্বারে গেলে দেখবে অনেক চাঙ্ক রাখা চেম্বার রয়েছে। কোথায় আছে? আমার চেম্বার বাঘাযতীন, আর বিদ্যাসাগর। আর একটাই আছে? হ্যাঁ, এটাই আমার মানে চেম্বার, মানে অফিসিয়াল চেম্বার। এবার নৈহাটির দিকে যারা মানে ওই মানে রিষড়ার ওদিকে যারা দেখায় তাদের আমার শ্বশুরবাড়িতে দেখে দিই। ওটা ওকে, হচ্ছে ম্যাম রিষড়া। নাম্বার দেওয়া আছে ম্যাম হ্যাঁ, স্ক্রিনে, হ্যাঁ, ফোন করলে বুকিং একদম, হয়ে যাবে। একদম বুকিং নাম্বার আছে, আর ফোন একটা করলে জিনিস ম্যাম, অ্যাপয়েন্টমেন্ট। লাস্টের দিকে আমরা আছি, আমি কেয়া ম্যামের কাছে কেন যাব, এটা ইয়েস, যদি আমি আপনাকে জিজ্ঞেস করি তাহলে আপনি কিভাবে রাখবেন? ইয়েস, আমি একটা জিনিস বলি, আমার কাছে কারা আসবে আর কারা আসবে না এটাও আমার বলতে লাগবে। আসবে আমার জন্য, আমার কাছে সবার দরজা অবশ্যই খোলা। যদি চাও, যে যদি বিলিভ করো যে এখন তুমি যে লাইফে আছো তার থেকে বেটার লাইফ তুমি ক্রিয়েট করতে চাও, বা এই বিলিভটা আগে করো যে না আমি পারবো, আমি আমার এখনকার লাইফ থেকে বেটার কিছু করতে পারবো, সেই বিলিভটা যদি তোমার থাকে তাহলেই তুমি আমার কাছে আসো। আর যদি মনে করো আমার কেউ ক্ষতি করেছে, আমি তার ক্ষতি করব, এই উদ্দেশ্যে আমার কাছে আসছো অনেক পেমেন্ট নিয়ে, হুম। তো কেয়া ম্যামের দরজাটা ফুললি ক্লোজড। আমার কাছে অনেকে অনেক প্রবলেম নিয়ে আসে, কেউ ভূত প্রেত নিয়ে আসছে, কেউ কেউ ব্ল্যাক ম্যাজিক হয়েছে আসছে, বা কেউ নিজের কাজে আটকে যাচ্ছে তার জন্য আসছে। আমি তাদের প্রবলেমগুলো সলভ করে দেবো, দিয়ে তাকে পজিটিভ করে একটা অন্য মানুষ হিসাবে ছাড়বো, এই দায়িত্বটুকু আমার। আর কিন্তু স্বামী স্ত্রীরা যারা যাবে, হ্যাঁ, তারাও আসে, তাদের বিয়ের আগে রিলেশন, যদি কেউ যায় হ্যাঁ, ধরুন, তারা মানে আসে তার জটক বিচার করার জটক জন্য, বিচারের বিষয়। দেখার জন্য যে এর সাথে যাবে কিনা, আমি সেগুলো আমি করে দিই। কিন্তু আমার কেউ ক্ষতি করেছে, আপনি তার উল্টো ক্রিয়া করুন, মানে আমি এটা শর্ট করি কর্ম না। আপনি করেন না? আমি কোনো সৎকর্ম করি না বা না। উল্টো কোনো রিয়াকশন কাজ করি না, তারা আমার কাছে একেবারে আসবে না। তাদের জন্য যারা রয়েছেন তাদের কাছে যাবেন, আমার কাছে আপনি আসবেন যে লাইফটা চেঞ্জ করতে, যে আমি যে লাইফে আছি তার থেকে বেটার কিভাবে থাকবো, আর আমার যা উইশ আছে সেগুলো কি করে ফুলফিল হবে। সেই নিশ্চয়ই। জন্য যদি কোন রাস্তায় গেলে হবে বা কিভাবে গেলে হবে, হুম। আর খুব মজাদার ওয়েতে, খুব ইজিলি যদি সেটাকে আমরা করতে পারি, তারাই আমার কাছে আসবে। ম্যাম, আমি একবার শেষে একটা হ্যাঁ, প্রশ্ন, যেটা ধরুন দুজন স্বামী স্ত্রী গেছে বা হ্যাঁ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড গেছে, হ্যাঁ, দুজনকে খুব ভালোবাসে, হ্যাঁ, মানে পারছে না তারা হ্যাঁ, থাকতে, কিন্তু তাদের দেখা যাচ্ছে অ্যান্টি নাম্বার, হ্যাঁ, এবং অ্যান্টি সব কিছুতে, ছোট হ্যাঁ, কোনো বিচারে হচ্ছে না, দেখা যাচ্ছে যে এদের অ্যান্টি একেবারে। ছাড়াছাড়ি হয়ে যাবে কোনো না একদম, কোনো। একদম। সেখান দিয়ে দাঁড় করিয়ে মানুষ হ্যাঁ, দেখছে। আমার কাছে এরকম আসে। আমার আমার একটি ক্লায়েন্টই আছে, বাচ্চা ক্লায়েন্ট। খুব মানে মেয়েটি যে ছেলেটিকে পছন্দ করে, সেই ছেলেটি, মানে আমি নাম বলছি না, না, ছেলেটি ওকে খুব মানে মেয়েটাকে অ্যাকচুয়ালি মানে এখনো সেই আগেকার দিনের মতো মানে ওকে কোনো স্লিভলেস কিছু পড়তে দেবে না। মানে ওর মানে ওকে খুব ডমিনেট করে রাখে। এবার ওর ওগুলো পছন্দ হয় না। বাট ও বলে আমার কাছে, এবার আমি ওকে বলি নাম্বারেও ওর একটু অ্যান্টি। তো আমি ওকে বলি, "দেখ এ কিন্তু অ্যান্টি, আর এরকমই কিন্তু করবে। লং লাইফ করবে। এটা ওর নেচারে আছে। হুম, হুম, হুম। তো তুই কি থাকতে পারবি?" এবার ও বলে, "আমার অ্যাকচুয়ালি এরকম ডমিনেটিং ছেলেই ভাল লাগে।" এটা ওর শখ, এটা ওর পছন্দ। এবার ও চাইছে ওকে ডমিনেটিং করা কেউ থাকুক ওর সাথে। যখন মিয়া বিবি দুজনে রাজি, দুজনেই পাগল তো মনে হ্যাঁ, হয় আমার, মানে এটা এটা আমি বলেছি, এখানে আমি আপনার লং লাইফে বলেছি যে যদি তোরা চাস যে এরকম ভাবেই থাকবি, এরকম মানুষকে নিয়ে তুই হ্যান্ডেল করবি, তাহলে যা রেমেডি আছে আমি বলছি ওগুলো কর, থেকে যাবি। আর চেম্বারে তাদের আপনার এখনো হেভি হেভি লোক আছে কিন্তু। হেভি, মানে আমি বলি আমার চেয়ারটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। মানে হ্যাঁ। ক্লায়েন্টের নানান রকম সমস্যার সমাধান করতে, করতে নিজেরও মনে হয় যে নতুন, নতুন কেস যখন আসে তাদের মানে তাদের কথাবার্তা সমস্ত কিছু, তো নিজেকেও নতুন পার্সপেক্টিভ এ ভাবতে শেখায়। বাট আমি নিজে একটা ভীষণ পজিটিভ মানুষ। আমার কাছে যারা আসে তারা প্রত্যেকে খুব মানে আর যাই আসুক, সে কাজ আমার কাছে ক্রিয়া হোক না হোক, যোগ্য হোক না হোক, ক্রিস্টাল নিক না নিক, সে আল্টিমেটলি বাড়িতে গিয়ে বলবে একটা মানে কিছু একটা নতুন করে আসলাম। মানে তার একটা আলাদাই ফিলিংস হয়, একটা নতুন একটা, সে একটা আলাদা মানুষ হয়ে যাবে। কারণ তার পার্সপেক্টিভটা আমি চেঞ্জ করে দিই। কারণ সে যেভাবে আসে, হুম, যেভাবে হুম, ভেবে হুম, আসছে হুম। আর হচ্ছে না, আর হবে না, আর কিছু করার নেই। তাকে সেই জায়গা থেকে আমি ভাবতে শুরু করাই। তো সেইভাবেই সেটাই আমার জার্নি, সেটাই তার থ্যাংক ইউ। জন্যই যদি মনে করে আসবে, আর একটা ম্যাম, তাহলে আমাদের অবশ্যই আসবে। আমাদের খুব ইম্পর্টেন্ট যারা ইয়াং হুম, জেনারেশনে আছে, ইয়েস। চাকরি। হুম, ম্যাম, এরকম আপনি আপনি যখন চার্ট দেখেন বা হুম, হুম, নাম্বার দেখেন হুম, কারো, তখন আপনি দেখতে পান যে এর জন্য কিন্তু চাকরি না, না, এবং এই চাকরি পাচ্ছেও আপনাকে বলছে, দিদি আমি বা ম্যাম চাকরি পাচ্ছি, চাকরি আমাকে ছেড়ে দিতে ছেড়ে হচ্ছে। দিতে হচ্ছে। হ্যাঁ। ম্যাম, আপনার কাছে আমি এটা জানতে চাইবো যে একটা ছেলেকে বা একটা পার্সনকে বা একটা মানুষকে মানুষ তৈরি করতে আপনার হাতে যদি যায়, হুম, হুম। আপনি তাকে তৈরি করে দেন? অবশ্যই। দেখো আমি বারবার বলি যে আমার হাতে 50%, 50-60%, বাকি 40% ইজ ইয়ার্স। আমি যেগুলো দেবো তোমাকে, আমি যেগুলো বলবো তোমাকে, সেটার জন্য এমন নয় যে তোমার অনেক, অনেক টাকা লাগবে। যে প্র্যাকটিসগুলো আমি তোমাকে রোজ দেবো, তুমি শুধু সেটুকু কমপ্লিট করো। বাকিটা আমি দেখে নেব। কারণ তোমাকে আমি একটা কাজ করার পরে আমি বলে দিলাম তুমি ডেইলি এই কাজগুলো করবে। এবং আমি উইথ ফটো তার কাছে সেগুলো চাই।
তাই আমার কাছে কেউ ঢপ মারতে পারে না যে আমি করছি তাও হচ্ছে না। এমন একজনও কেউ এসে আমাকে বলতে পারে না যে আমি করেছি হয়নি। নো। আমি বলি যখন এটা করবে আমার ছবিটা পাঠাবে। এবার ভাবো আমি যদি একটা রেমেডি করছি, একটা ফটো তুলতে কি? এবার রোজ তো সেম পজিশনে সেম জায়গায় বসে করছি না, তো ডুপলি মারার কোনো জায়গা নেই। কারণ আমি জানি তোমার বিলিফ না থাকতে পারে ইউনিভার্স ল এর উপর, আমার আছে। না আপনি একটু খোঁজ So, রাখেন। প্রতিনিয়ত আমার প্রত্যেকটা ক্লায়েন্ট আমার সাথে যোগাযোগে থাকে, তাদের কাজগুলো কি হচ্ছে না হচ্ছে এবং তারা এসে বলে কিরম কি তারা ফিডব্যাক পেয়েছে তাদের। এবং আমার কাছে আসা মানে তোমার একটা জার্নি স্টার্ট। তোমার পুরো জার্নিটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে আমি তোমাকে এই সার্ভিসটা দেবো। আমার কাছে যারা একবার ভিজিট দিয়ে আসে তাদের 3 মান্থস অবধি আমি কোনো ভিজিট নেই না। তাদের সম্পূর্ণরূপী তাকে পুরোটাই মানে তাকে গ্রুম করা, তার যে কোনো কিছুতে তাকে অ্যাডভাইস করা বা তার কোনো কিছু করতে গিয়ে সমস্যা হচ্ছে তাকে দেখা, এই পুরোটাই আমি আমার ডিউটি বলেই মনে করি। আর তার সাথে একটা রিলেশন বিল্ড হলো বলেই মনে করি। এবার সে যদি কথাগুলো না শুনছে, কিছু টাইমের পর নক করা আমি বন্ধ করে দেবো। কারণ তোমার স্বাভাবিক। ইন্টারেস্ট নেই, তোমার টাকা বেশি হয়েছিল, তুমি এসছিলে, তোমার মনে হয়নি এটার উপর ফেথ নেই, তুমি ছেড়ে দিয়েছো করা রেমেডি, ইটস ওকে। সেখানে তোমার জার্নি শেষ। বাট যারা মন দিয়ে সেগুলো করে যায় তাদের সম্পূর্ণটা, এবং তার মাঝেতেও তাদের রেজাল্ট আসতে থাকে, তার মাঝেই তো তারা আমাকে দিদি আজ এটা এগেছি, এটা তখন একটা আলাদাই আনন্দ, আলাদাই মজা, একটা শান্তি। বাট আমি সবাইকে বলবো সুইসাইড করার আগে একবার আমার সাথে যোগাযোগ করবেন। লাইফে আর কিচ্ছু হবে না এই কথাটা মেনে নেওয়ার আগে একবার আমার সাথে যোগাযোগ করবেন। জীবনকে নতুনভাবে চিনতে, জীবনের নতুন মানে খুঁজে পেতে অবশ্যই একবার আমার সাথে যোগাযোগ করবেন। আর যদি চান, যদি সত্যিভাবে মন থেকে ডিভাইনের এনার্জিকে ফিল করবেন, ডিভাইনকে নতুন করে জানবেন, কোনো রকম তন্ত্র মন্ত্র এই সব আবর্জনা থেকে দূরে শুধু নিজের রোজকার ডেলি রুটিনের মধ্যে ডিভাইনের এনার্জিকে ফিল করবেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন। সবটাই ক্রিস্টাল ক্লিয়ার, আপনি যা আমি তাই। আমি প্র্যাকটিস করে এই জায়গায় এসেছি, আপনাকে প্র্যাকটিস করা শেখাবো, দ্যাটস ইট, আর কিচ্ছু নয়। থ্যাংক ইউ সো এক্সট্রা মাচ কোনো ম্যাম, থ্যাংক ব্যাপার ইউ। নেই। আমি এটা টানতে চাইছিলাম না, কারণ হচ্ছে যে আমাদের কথোপকথনটা অনেক সুন্দর হয়েছে এবং Okay. আমরা সাকসেস বিষয়টা নিয়ে রেখেছিলাম। Okay. কিন্তু আত্মহত্যা করাটা খুব খুব কি বলবো, মানে আমি তো কোনোদিন এটা ভাবি না, মানে খুব জোরের কাজ আমার মনে হয়, এটা সহজে সবাই পারে না এটা করতে। কিন্তু আমি এটা রাখতে চাইছিলাম না, এই জন্য আপনি বললেন। আমি বলবো যে নেক্সট এপিসোডে আমরা এটা রাখবো কিন্তু, হ্যাঁ, যাতে নিশ্চয়ই, মানুষের যেগুলো আনসাকসেসফুল লাইফ থাকে, নিশ্চয়ই, আর এটা তো খুব কষ্টকর একটা জিনিস। কষ্টকর। দেখো একটা মানুষ আত্মহত্যা এটা- করতে যাচ্ছে তার মানে সে ভেবে নিচ্ছে আমার আর কোনো দরজা খোলা নেই, না, আর যেগুলো খোলা আছে সেগুলো আমার কোনো কাজের নেই, কাজের যেটা আমি চাইছি সেটা হয়তো কোনোদিন খুলবেই না। হুম। এই চিন্তাটাই ভুল। কিন্তু একটা মানুষ যখন এই পদক্ষেপটা নেয় না ম্যাম, আমি যতদূর শুনেছি তারা না মানে ভাবে যে আর ওটাই তো আর বলছি, হচ্ছে না। এই আর না বলার আগে একবার ফোন করবেন, যে আর না, তার আগে একবার যোগাযোগ করবেন যে আমি আর না, আমার কাছে এসে গেছে যে আর না, আমি আর নেই। তো তখন যখন আপনি আসবেন তখন আপনাকে সেই রাস্তাটা দেখানোর কাজই আমার। এরকম প্রচুর হয়েছে, মানে আমার চেম্বারে একজন এসেছিল, আমার মনে আছে হাত ফাত কেটে এসছে, মানে ওদিনকে ও শিওর ও মরবেই। মানে এমন হয়েছিল অ্যাপয়েন্টমেন্টটা সেদিন আমার শিডিউল বুক ছিল, এবার ছেলেটি অনলাইনে পেমেন্ট করে দিয়েছে, মানে যে পরের দিনের জন্য পেমেন্ট করে ফিস পেমেন্ট করেছে, ওকে নেক্সট ডেটে একটা দেওয়া হয়েছে। এবার ও বললো যে আমাকে একটু লোকেশনটা পাঠান, আমি কোথায় যাবো। তো আমার যিনি অ্যাসিস্ট্যান্ট সে পাঠিয়ে দিয়েছে লোকেশনটা, ও সেদিনই চলে এসছে। ওকে নেক্সট দিনের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, বাট ও সেদিনই এসছে, কারণ ও ডিসাইডেড যে ও আজকের পরে আর থাকবেই না। তাই আজকে একবার একটু, মানে ও জানে চেম্বারে যদি চলে যাই, বসে থাকি, ওয়েট করি, একবার না একবার তো ম্যাম কথা বলবে। নিশ্চয়ই। ও ভাবছে ও আজকে সুইসাইড করবে, বাট তবুও ওর মনে হচ্ছে না আমি একবার মানে জেনে যাই যে 1% আমার হলেও কিছু মনে হবে হচ্ছে কিনা। কিছু হতে পারে। 1%, আর আমার কাজটা ওখানেই শুরু, ওই 1% থেকে। ওর ওই 1% থেকে 10%, 20%, 50% এন্ড রেগুলার লাইফে ফেরানোর কাজটা আমারও যখন কেমন আসে। আছেন তিনি? এখন ভালো আছেন তিনি, এখন কাজকর্ম করছেন। বাহ। ম্যাক্সিমাম আত্মহত্যা আসে মানির জন্য আর রিলেশনশিপ জন্য, এই দুটোই আমি বেশি পাই। মানির জন্য আমি বলছি যারা যারা আর্থিক দেনায় আছেন, আর্থিকভাবে খারাপ আছেন, তারা একবার আসুন। মানি কিভাবে ফ্লো আসবে, কি করে আপনার লাইফ চেঞ্জ হবে, তার জন্য আমি আছি। আর খুব ইজিলি সেটাকে চেঞ্জ করা যায়, শুধু আপনি আপনার ভেতরটা চেঞ্জ করলেই আপনার মানি ফ্লো, আপনি রাখতেই পারবেন না এত টাকা। সো আপনার চিন্তা কি, কই আপনার কাছে যেটা অ্যামাউন্ট না, 1 লাখ টাকা দেনা, 2 লাখ টাকা দেনা, 5 লাখ টাকা দেনা, ডিভাইনের কাছে নস্যি। আপনি আজকে যেটার জন্য চিন্তা করছেন সেটা আজকের ডেটে কেউ না কেউ কামাচ্ছে। সো এটা বাস্তব হচ্ছে, জাস্ট বিলিফ সিস্টেমের প্রবলেম। যে রিক্সাওয়ালা প্রতিদিন 200 টাকা কামায়, সে যদি কোনোদিন 500 টাকা কামায়, সে ওদিন চোলাই আর মাংস নিয়েই ঘরে যাবে, কারণ ও জানে আমি 500 কামাতেই পারি না, 200ই আমার লিমিট, তাই না? তাই ও বিলিভই করে না, তাই ওর কাছে 500 আসলেও থাকে না।
হুম বাট যে জানে লরিওয়ালা যে আমার পার ডে 3,000 আসেই, হুম সো তার কাছে 3,000 টাকায় 5,000 আসলো, সে হয়তো গুগল পেটাও দেখে না, সে জানে আমার 3-5 ঢুকতেই থাকবে, ইটস কোয়াইট কমন, তার কাছে ঢুকতেই থাকে। দ্যাটস ইট। একটা ছোট্ট এক্সাম্পল আমি দিই। হুম দেখো, সমুদ্রে এত জল, নদীতে অনেক জল, নদী কোথায় গিয়ে মেশে? সমুদ্রে সমুদ্রে। নদী কেন মরুভূমিতে যায় না? যেতেই পারে, গেলে তো একটু সবুজায়ন হয়, লোকজন থাকতে পারে। কারণ মরুভূমি সারাদিন বলে আমার নাই নাই নাই, আই হ্যাভ নো ওয়াটার, আমার টাকা নেই। বাট সমুদ্র কি করে? সারাদিন জলকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখা, আই হ্যাভ এনাফ ওয়াটার। তাই নদী, অন্যান্য উপনদী সব সাগরে গিয়েই মিশছে। তাই তুমি যেভাবে তোমার লাইফকে ভাববে যে আমার কাছে অনেক আছে, আই এম রিয়েলি ব্লেসড, আই এম ভেরি হ্যাপি, তো তোমার কাছে সব হ্যাপিনেসের কারণগুলোই আসবে। আর যদি তুমি সারাদিন বলো আর কিচ্ছু হওয়ার নেই, আমার আর কিচ্ছু হবে না, সো তোমার লাইফে শুধু না এর রাস্তাগুলোই খুলবে। সো আগে মেন্টালিটিতে চেঞ্জ করো। সেটা কিভাবে করবে তার জন্য তো আমি আছি, তার জন্য কন্ট্যাক্ট করো। অবভিয়াসলি আশা করছি নিশ্চয়ই তোমাদের একটা গুড রেজাল্ট তো দিতে পারবো। নিশ্চয়ই থ্যাংক ইউ সো মাচ ম্যাম এত থ্যাংক সুন্দর ইউ। আজকে পডকাস্টের জন্য। এবং নাম্বার দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করুন, আর বেশি দীর্ঘায়িত করবো না। খুব ভালো লেগেছে, থ্যাংক প্রথম থেকে ইউ। শুরু করে শেষ পর্যন্ত খুব ভালো লেগেছে। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট কেয়া ম্যাম, এবং ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। নমস্কার। নমস্কার।